আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমাদের টেকনিক্যাল ঝামেলার কারণে আমরা ঠিক টাইমে ক্লাসটা শুরু করতে পারিনি। সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও। আমরা আজকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এইগুলোকে ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পাবে এবং এই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যায় তোমরা সাধারণ জ্ঞান সম্পর্কে কি একটা স্পষ্ট ধারণা পাবে। এইগুলো তোমরা কি উত্তর করতে পারবে। আমরা জানি সাধারণ জ্ঞানে আমাদের মার্ক কত, 60 মার্ক। তাহলে সব থেকে বেশি হচ্ছে কি রোল প্লে করতেছে সাধারণ জ্ঞান। এর মাঝে 20 মার্ক হচ্ছে কি নর্মাল যে সাধারণ জ্ঞান আমরা পড়ি সেটা, আর বাকি 40 মার্ক হচ্ছে কি সাবজেক্টিভ, মানে যেগুলো আমরা আনসার করব, ইতিহাস, পরিনীতি, ভূগোল, এগুলো থেকে কি মোট 40 মার্ক। তাহলে সাধারণ জ্ঞানটা কত বড় রোল প্লে করতেছে আমরা কি দেখতে পাচ্ছি। তো সবাই দ্রুত সময়ের ভিতরে আমরা ক্লাসটাতে যুক্ত হয়ে যাই। আমরা খুব অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। আজকের ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক কি কমন থাকবে ইনশাল্লাহ। সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যায় ক্লাসটিতে, আর ক্লাসটি সবাই শেয়ার করে দেই। এই যে প্রশ্ন সহ পিডিএফটা এবং আমার ব্যাখ্যা সহ পিডিএফটা পেতে গেলে অবশ্যই তোমাদের কি ক্লাসটা শেয়ার করতে হবে। সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করে দাও। দ্রুত সময়ের ভিতরে সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এটাও একটু জানিয়ে দিও কমেন্টে, ঠিক আছে? আমরা খুব অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। যারা যুক্ত আছো, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান কিন্তু সব থেকে ভাইটাল রোল প্লে করবে, কারণ সাবজেক্টিভ যে সাধারণ জ্ঞানটা থাকে সেইখানে কি 40 মার্ক থাকবে, ইতিহাস, পরিনীতি, ভূগোল এইগুলো থেকে 40, আর হচ্ছে নর্মাল যে সাধারণ জ্ঞান সেখান থেকে থাকবে কত, সেখান থেকে থাকবে 20 মার্ক। এই যে সাজেশনটা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, এবং এই ম্যারাথন ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা কি সর্বোচ্চ সংখ্যক কমন পাবে। তো সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। যারা এই পিডিএফটা চাচ্ছ সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। যারা বন্ধুদের মেনশন করবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে সবাই কিন্তু এই দাগানো পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? আমরা খুব অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। তো আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশকে কে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 খেতাব দেয়? দেখো অপশনগুলো কি কি, রয়টার্স, জাতিসংঘ, বিবিসি, দ্য ইকোনমিস্ট। সবাই দ্রুত সময়ের ভিতরে উত্তর করে দিবে এবং তারপর আমি কি ব্যাখ্যায় তোমাদের কি যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে ইনশাল্লাহ তোমরা কি সর্বোচ্চ সংখ্যক একটা কমন কি সাধারণ জ্ঞানে কালকের পরীক্ষায় পেতে যাচ্ছ। জাস্ট তোমরা এটা কি চোখ বুলিয়ে যাও, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমাদের কি খুব ভালো সংখ্যক একটা কমন থাকবে। প্রথম প্রশ্ন কি, বাংলাদেশকে কে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 খেতাব দেয়? ঠিক আছে, দ্রুত উত্তর করে দাও সবাই, তারপরে আমি ব্যাখ্যায় যাব, ঠিক আছে? আর বন্ধুদের মেনশন করে দাও ক্লাসটি। যারা ক্লাসটি শেয়ার করে দিবে এবং বন্ধুদের মেনশন করবে তারা সবাই কি এই পিডিএফটা, এই প্রশ্ন সংবলিত পিডিএফটা, সাজেশন পিডিএফটা সবাই ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও, ঠিক আছে? প্রথম প্রশ্নের উত্তর করে দাও সবাই। বাংলাদেশকে কে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 খেতাব দেয়? রয়টার্স, জাতিসংঘ, বিবিসি, দ্য ইকোনমিস্ট। তোমরা যত দ্রুত উত্তর করবে আমি তত দ্রুত কি পরের প্রশ্নে যেতে পারবো। সবাই দ্রুত উত্তর করে দাও আর ক্লাসটা সবাই বেশি বেশি শেয়ার করে দাও। আমি আবারও বলছি, তোমাদের সাধারণ জ্ঞানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে আমরা আপাতত দৃষ্টিতে কি এই 60 মার্ক দেখতে পাই। কিভাবে? 20 হচ্ছে কি নর্মাল যে সাধারণ জ্ঞানটা সাম্প্রতিক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেটা, আর সাবজেক্ট রিলেটেড হচ্ছে কি 48 মার্ক। এগুলো কি আমরা সাধারণ জ্ঞানের ভিতরেই ফেলবো, ঠিক আছে? সবাই ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। এই ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক কি তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখানে প্রথম অপশন হচ্ছে কি রয়টার্স, তারপর হচ্ছে কি জাতিসংঘ। রয়টার্স হচ্ছে কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা, যেটা হচ্ছে কি ইউকে। রয়টার্স, বিবিসি, তারপর হচ্ছে কি দ্য ইকোনমিস্ট, সবগুলি হচ্ছে কি ইউকে বেস্ট। আর এখানে জাতিসংঘ আমরা প্রতিষ্ঠা খালটা জেনে রাখবো, 1945 সালের কি 24 অক্টোবর হচ্ছে কি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আর এই প্রশ্নের উত্তর যারা রয়টার্স করেছো এই উত্তর কিন্তু কি সঠিক হয়নি। এটার উত্তর কি দ্য ইকোনমিস্ট। এটার উত্তর কি হবে দ্য ইকোনমিস্ট। এটার উত্তর কি দ্য ইকোনমিস্ট, ঠিক আছে? তাহলে বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 খেতাব দেয় কি দ্য ইকোনমিস্ট। কোনটা?
দ্য ইকোনমিস্ট। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষকে কি বলা হয়? যারা ক্লাসটা শেয়ার করবে এবং 5 জন বন্ধুদের মেনশন করবে, তোমরা সবাই কি এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফটা সবাই পেয়ে যাবে। ওকে, রেশম চাষকে কি বলা হয়? এই যে চাষ বিদ্যাগুলো রয়েছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেমন রেশম চাষ, তারপরে হচ্ছে কি রেশম চাষের পর মৌমাছি চাষ, তারপর হচ্ছে কি পাখি পালন বিদ্যা, উদ্যান বিদ্যা, এগুলো কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এগ্রিকালচার না হর্টিকালচার না হচ্ছে সেরিকালচার না পিসিকালচার, কি হবে? এটার উত্তর কি হবে? সবাই দ্রুত উত্তর করে দাও, সবাই দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষকে কি বলা হয়? ঠিক আছে, এটার উত্তর করে দাও সবাই দ্রুত, তারপর আমরা ব্যাখ্যায় যাব। তোমরা উত্তর করতে থাকো, আমরা ব্যাখ্যায় চলে যাই। দেখো, পিসিকালচার, পিসিকালচার হচ্ছে কি? পিসিকালচার হচ্ছে মৎস্য পালন বিদ্যা। পিসিকালচার হচ্ছে কি? মৎস্য পালন বিদ্যা। মৎস্য পালন বিদ্যা হচ্ছে কি? পিসিকালচার। তারপর এপিকালচার হচ্ছে কি? এপিকালচার হচ্ছে মৌমাছি পালন বিদ্যা। কি পালন বিদ্যা? এপিকালচার হচ্ছে কি? মৌমাছি পালন বিদ্যা। এপিকালচার মৌমাছি পালন বিদ্যা। তারপর এভিকালচার হচ্ছে কি? পাখি পালন বিদ্যা। কি বিদ্যা? পাখি পালন বিদ্যা হচ্ছে কি? এপিকালচার। তাহলে রেশম চাষ যারা উত্তর করেছে হচ্ছে কি? সেরিকালচার, তাদের উত্তর কি সঠিক হয়েছে? রেশম চাষ তাহলে কি? সেরিকালচার। এবং এই রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কি কোথায়? রাজশাহী। আমি যেই তথ্যগুলো বলবো অবশ্যই কি গুরুত্ব সহকারে জাস্ট একবার রিভিশন দিয়ে যাও, মানে আজকের রাতের পরেই তো তোমাদের পরীক্ষা, একদিনে কি কেউ ভুলে যাবে না ইনশাল্লাহ। এই ব্যাখ্যাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবে, সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ। এখান থেকে কি তোমাদের সর্বোচ্চ কমন থাকবে। ঠিক আছে, যদিও সাধারণ জ্ঞান অনেক বৃহৎ একটা সিলেবাস, তারপরও কি ইনশাল্লাহ কমন থাকবে। সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। তাহলে কি বললাম? একবার ডিভিশন হয়ে যাচ্ছে। পিসিকালচার হচ্ছে কি? মৎস্য পালন বিদ্যা। এপিকালচার হচ্ছে মৌমাছি। এভিকালচার হচ্ছে কি? পাখি পালন বিদ্যা। তারপর রেশম চাষ হচ্ছে কি তাহলে? সেরিকালচার। রেশম চাষ হচ্ছে কি? সেরিকালচার। রেশম চাষ সেরিকালচার। এটার উত্তর যারা সেরিকালচার করেছো তাদের উত্তর কি সঠিক হয়েছে। ঠিক আছে, তারপর 3 নাম্বার প্রশ্ন, 2024 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান? বলো, দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? 2024 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি? দ্রুত উত্তর করে দাও। আর আমার বলা প্রত্যেকটা ব্যাখ্যায় তোমরা কি একদিনের ব্যবধানে কেউ ভুলে যাবে না, এটা আমি কি বিশ্বাস করি। তো যারা শুনবে ইনশাল্লাহ তারা কি অপশন বাদ দিয়ে হলেও কি কালকের পরীক্ষায় উত্তর করতে পারবে। ঠিক আছে, আর যারা ক্লাসটাতে যুক্ত আছো সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। এখানে প্রায় 70 জনের মতো তোমরা যুক্ত আছো, 70টা শেয়ার মাস্ট চাই। ঠিক আছে, না হলে কিন্তু তোমরা এই সাজেশন পিডিএফটা কি পাচ্ছ না। ওকে, 3-এর উত্তর কি হবে? 3-এর উত্তর কি হবে? 2024। আমরা জানি এই 2024 সালের নোবেল পুরস্কার বিজয়ীর যে গুরুত্বপূর্ণ যারা রয়েছে এই কয়টাই আমরা জানবো। প্রথমটা হচ্ছে কি শান্তি। শান্তিতে কোন প্রতিষ্ঠান পায়? সেটা হচ্ছে কি নিহন হিদানকিও। যেটা হচ্ছে কি যারা এই উত্তর করেছো তাদের উত্তর কি সঠিক হয়েছে। এইটা ছাড়াও নোবেল সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানতে হবে সেগুলো আমরা একটু জেনে রাখি। এই নিহন হিদানকিও হচ্ছে কি কোন দেশের প্রতিষ্ঠান? জাপানের প্রতিষ্ঠান। কোন দেশ? জাপান। এবং এইবার নোবেল পুরস্কার প্রাপ্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, শান্তিতে হচ্ছে নিহন হিদানকিও, আর হচ্ছে কি সাহিত্যে হচ্ছে কি হানকাং। সাহিত্যে হচ্ছে কি তার নাম হচ্ছে কি হানকাং। তিনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তার একটা বিখ্যাত বই হচ্ছে কি দ্য ভেজিটেরিয়ান। কি যেটার জন্য তিনি কি যেটার জন্য তিনি হচ্ছে কি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। তাহলে শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছে কি নিহন হিদানকিও, জাপানের একটা প্রতিষ্ঠান যেটা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করে। তারপরে হানকাং হচ্ছে কি হানকাং হচ্ছে তিনি এইবার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পায়? 2006 সালে। কত সালে? 2006 সালে তিনিও কি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে, তারপরে প্রশ্নে আসি আমরা। 2034 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2034 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ। এই যে খেলাধুলার পরবর্তী আসর, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খেলাধুলার পরবর্তী আসর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আজকে ক্লাসটায় যুক্ত রয়েছে তারা অবশ্যই হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি তোমরা এই সাজেশন পিডিএফটা কি তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। ওকে, তারপরের প্রশ্ন দেখো, 2034 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? ঠিক আছে, আমরা জানি 2022 সালে হয় কোথায়?
2022 সালে হয় কি কাতার, তারপর হচ্ছে 2026 হবে কি ইউএসএ, কানাডা আর হচ্ছে কি মেক্সিকো। ইউএসএ, কানাডা, মেক্সিকো হচ্ছে কি 2026 সালে। তারপর 26-এর পর হচ্ছে কি 2030 সাল। এটা হচ্ছে কি ফুটবল বিশ্বকাপের 100 বছর পূর্তি। এই 100 বছর পূর্তিতে হচ্ছে কি এই ফিফা ফুটবল বিশ্বকাপটা হচ্ছে কি 6টা দেশ এবং কি 3টা মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে। মূল আয়োজক হচ্ছে কি মরক্কো, স্পেন আর পর্তুগাল, আর হচ্ছে কি আর সহ আয়োজক মানে হচ্ছে একটা করে ম্যাচ হবে কি প্যারাগুয়ে, আর্জেন্টিনা আর উরুগুয়েতে। ঠিক আছে, তাহলে বিশ্বকাপ সম্পর্কে যেখান থেকে তথ্য আসে গুরুত্বপূর্ণ ফিফা বিশ্বকাপ আর হচ্ছে কি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় কত সালে? 2023 সালে। 2023 সালে হয়েছে কোথায়? ভারতে। এবং 2027 সালে হবে কোথায়? 2027 সালে হবে কি 3টা দেশে। কোন কোন দেশ? সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে কি নামিবিয়া আর হচ্ছে কি জিম্বাবুয়ে। এই 3টা দেশে হবে কি 2027 সালে ক্রিকেট বিশ্বকাপ। ঠিক আছে, আবার 31 সালে হবে কি বাংলাদেশ ভারত যৌথ। তাহলে এই তথ্যগুলো আমাদের কি মনে রাখতে হবে। কি কি দেখো, 2022 কাতার, এটা আমরা জানি। 26 হবে কি ইউএসএ, কানাডার হচ্ছে কি মেক্সিকোতে। 30 হবে 6টা দেশ, 3টা মহাদেশ। ঠিক আছে, 6টা দেশ কি কি দেখো, 6টা দেশ হচ্ছে কি কি স্পেন, মরক্কো আর হচ্ছে কি পর্তুগাল। আর এই দিক দিয়ে হচ্ছে কি একটা করে ম্যাচ হবে কোথায়? একটা করে ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর হচ্ছে কি উরুগুয়ে। কারণ আমরা জানি হচ্ছে কি প্রথম বিশ্বকাপ শুরু হয় কোথায়? এই উরুগুয়েতে। কোথায়? উরুগুয়েতে। 1930 সালে। কত সালে? 1930 সালে তাহলে প্রথম বিশ্বকাপ শুরু হয়। ঠিক আছে, তাহলে 2034 সালেরটা কোথায় হবে? একক দেশ হিসেবে 2034 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি সৌদি আরবে। কোন দেশে? সৌদি আরবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, বাংলাদেশে হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? এটা একটু কি তোমরা উত্তর করতে থাকো এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে যে জায়গা থেকে প্রশ্ন হয় এটাকে আমরা একটু আলোচনা করে ফেলি। ঠিক আছে, দেখো এটা একটু আলোচনা করে ফেলি। সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই অংশ জানি আমরা হচ্ছে কি সিলেট। এই অংশ আমরা জানি কি সিলেট। এখানে বসবাস করে কারা? খাসিয়া, মণিপুরি, তারপর হচ্ছে কি একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কি পাঙ্গন। এই অঞ্চলে বসবাস করে কারা? খাসিয়া, মণিপুরি আর হচ্ছে কি পাঙ্গন। তারপর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, এখানে বসবাস করে হচ্ছে কি গারো, তারপরে হচ্ছে কি হাজং আর হচ্ছে কোচ। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কি আমরা গুরুত্ব দিয়ে দেখব। ঠিক আছে, তারপর রংপুরে, এখানে বসবাস করে হচ্ছে কারা? রাজবংশী। রংপুরে বসবাস করে হচ্ছে কি রাজবংশী। তারপর এই যে জায়গাটা জুড়ে, এই জায়গা জুড়ে থাকে হচ্ছে কি সাঁওতাল আর হচ্ছে কি ওরাও। এগুলো একবার করে হলেও কি রিভিশন দিয়ে যাওয়া উচিত আমাদের। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে কি সাঁওতাল এবং হচ্ছে ওরাও। তারপর এই যে অংশটুকুতে এই জায়গাটুকু থাকে কারা? ত্রিপুরা। কারা থাকে? ত্রিপুরা। কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে থাকে কারা? ত্রিপুরা। তারপর এই যে পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামে হচ্ছে কি চাকমা, মারমা, তারপরে হচ্ছে কি চাকমা, মারমা, বম, লুসাই। এই যে জনগোষ্ঠীগুলো প্রায় 13টা ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে হচ্ছে কি এই পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি হচ্ছে কি বৃহৎ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সেটা হচ্ছে কি চাকমা, তারপরে মারমা, তারপর হচ্ছে কি ত্রিপুরা। সবচেয়ে বৃহৎ হচ্ছে কি চাকমা। এদের উৎসবটা আমরা একটু দেখবো। চাকমাদের উৎসব কি বিজু। তারপর গারোদের উৎসব হচ্ছে কি ওয়ানগালা। গারোদের উৎসব হচ্ছে কি ওয়ানগালা। ঠিক আছে, গারোদের উৎসব ওয়ানগালা। এর মাঝে 2টা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কি মাতৃতান্ত্রিক, একটা হচ্ছে গারো এবং খাসিয়া। এইগুলো জাস্ট আমরা কি একবার রিভিশন দিয়ে যাব। ঠিক আছে, এইগুলো আমরা একবার রিভিশন দিয়ে যাব, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে সাধারণ 20 মার্কের যেখান থেকে প্রশ্নটা হবে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, আন্তর্জাতিক বাংলাদেশ মিলিয়ে। আর বাকি যে 40 মার্ক সেখানে হচ্ছে কি ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, যার যে সাবজেক্টিভ সাবজেক্টগুলো রয়েছে এইগুলো থেকে হবে। ঠিক আছে,
তো এই দুইটা ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে কি, এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এখানে হচ্ছে কি 13টা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে এবং সব থেকে বেশি হচ্ছে কি জনসংখ্যায় সেটা হচ্ছে চাকমা, এবং তারাই সবচেয়ে বেশি কি শিক্ষিত। ঠিক আছে, এই হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। তাহলে এটার উত্তর কি হবে আমাদের? হাজং ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে? অনেকে উত্তর করেছে হচ্ছে কি নেত্রকোনা। সবার উত্তর কি সঠিক হয়েছে, এটা হচ্ছে কি নেত্রকোনায় হচ্ছে কি হাজং জনগোষ্ঠী বসবাস করে। তারপর চিত্রকর্ম, এই চিত্রকর্ম ইন্টারন্যাশনাল থেকে আসতে পারে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, তারপর হচ্ছে কি ক্লদ মোনে, মাইকেল অ্যাঞ্জেলা, এদেরগুলো আসতে পারে, আবার বাংলাদেশ থেকেও কি আসতে পারে। তো নবান্ন কার চিত্রকর্ম? 6 নম্বর প্রশ্নের উত্তর করে দাও দ্রুত। 6 নম্বর প্রশ্নের উত্তর করে দাও সবাই দ্রুত। 6 নম্বর প্রশ্নের উত্তর করে দাও সবাই দ্রুত। ঠিক আছে, তোমরা ব্যাখ্যাটা খুবই মনোযোগ দিয়ে শুনবে, একদিনের ব্যবধানে আশা করি কেউ ভুলে যাবে না। তো এই জায়গা থেকে কি তোমরা প্রশ্ন ইনশাল্লাহ ভালো একটা কমন পাবে। ঠিক আছে, অনেকেই কি ক্লাসটা একটু লেট করে শুরু হওয়ার কারণে তোমরা চলে গিয়েছো, তাদেরকে একটু মেনশন করে দাও, তাহলে হচ্ছে কি তারা ক্লাসটাতে যুক্ত হতে পারবে। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে তোমরা এই দাগানো পিডিএফটা কি তোমরা পেয়ে যাবে, সাজেশন পিডিএফটা। নবান্ন কার চিত্রকর্ম, দ্রুত উত্তর করো, নবান্ন কার চিত্রকর্ম। ঠিক আছে, আমি আবারও রিমাইন্ডার দেই, তোমাদের হচ্ছে কি সাধারণ জ্ঞান বা হচ্ছে এই সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলো থেকে হচ্ছে কি 60 মার্ক থাকবে। তাহলে এইটার উত্তর করে দাও দ্রুত। ঠিক আছে, এটার উত্তর করে দাও দ্রুত। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? একটু দ্রুত উত্তর করে দাও দ্রুত। তারপরে প্রশ্ন যাব আমরা। অনেকে উত্তর করেছে হচ্ছে কি এক, অনেকে উত্তর করেছে হচ্ছে কি এক, জয়নুল আবেদিন। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে কি জয়নুল আবেদিন। নবান্ন কার চিত্রকর্ম? সেটা হচ্ছে কি জয়নুল আবেদিনের চিত্রকর্ম। ঠিক আছে, জয়নুল আবেদিনের চিত্রকর্ম। এটা ছাড়াও আমরা জানবো কি মনপুরা 70, এটা হচ্ছে কার? জয়নুল আবেদিনের। মেডোনা 43, এটা হচ্ছে কি জয়নুল আবেদিনের। এইটার সাথে আমরা আরেকটু তথ্য জেনে রাখবো, এটার সাথে যেগুলো পরীক্ষা আসার মতো, যেমন হচ্ছে কি এই তথ্যগুলো কি কি দেখো। বাংলাদেশের যে হচ্ছে পতাকা, বাংলাদেশের পতাকার ডিজাইনার হচ্ছে কে? বাংলাদেশের পতাকার ডিজাইনার হচ্ছে কে? বাংলাদেশের যে পতাকা রয়েছে এটা ডিজাইনার হচ্ছে কি কামরুল হাসান। পতাকার ডিজাইনার হচ্ছে কে? কামরুল হাসান। এবং রাষ্ট্রীয় যে প্রতীক, পতাকা আর হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক, এই দুইটা ডিজাইনার হচ্ছে কে? কামরুল হাসান। তার উপাধি হচ্ছে কি পটুয়া কামরুল হাসান। পতাকা এবং কি রাষ্ট্রীয় প্রতীকের হচ্ছে কে? কামরুল হাসান। আর মানচিত্র খচিত পতাকা ছিল কে? তার হচ্ছে কে মানচিত্র খচিত পতাকা। মানচিত্র খচিত পতাকা হচ্ছে কার? শিবনারায়ণ দাস। পতাকা হচ্ছে কার? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস হচ্ছে কি মানচিত্র খচিত পতাকা। তারপর বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম এভাবে হচ্ছে কি লাল একটা মানচিত্র থাকবে, তারপর হচ্ছে কি লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর দুই পাশে দুইটা করে স্টার। এই রাষ্ট্রীয় মনোগ্রাম এটার হচ্ছে কে? এ এন সাহা। কে হবে? এ এন সাহা। এটার হবে কে? এ এন সাহা। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো। তারপর বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, যেমন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ, সেটা হচ্ছে কে? লুই আই কান। তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন এস্তোনিয়ায়, আর নাগরিক হচ্ছে কি ইউএসএ। তারপর হচ্ছে বাংলাদেশের যে শহীদ মিনারটা রয়েছে এটা হচ্ছে কি হামিদুর রহমান। তারপর স্মৃতিসৌধের হচ্ছে কি মইনুল হাসান। তারপর যে গুরুত্বপূর্ণ ভাস্কর্য, যেমন প্রথম ভাস্কর্য ছিল সেটা হচ্ছে কি জাগ্রত চৌরঙ্গি, গাজীপুরের জয়দেবপুরে। তারপর হচ্ছে অপরাজেয় বাংলা, সেটা হচ্ছে কোথায়? অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। তারপর হচ্ছে যে হচ্ছে কমলাপুর রেল স্টেশন, সেটা হচ্ছে কে? বব বুই। তারপর আইকনিক যে রেল স্টেশন সেটা হচ্ছে ফয়জুল্লাহ। তারপর হচ্ছে কি থার্ড টার্মিনাল যেটা, সেটা হচ্ছে কে? রোহানি বাহারিন। এই তথ্যগুলো আমরা একটু কি মনে রাখার চেষ্টা করব, এইগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো তোমরা কি একদিনের ব্যবধানে কি ভুলে যাবে না, এটা আমি কি আশা রাখবো সবার কাছে। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো। সাম্প্রতিক 2024 সালে আমেরিকার নির্বাচনটা কততম নির্বাচন? আমেরিকার 2024 সালের যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এই নির্বাচনটা কততম নির্বাচন? এইটার একটু ব্যাখ্যায় যদি যাই, বর্তমানে যে প্রেসিডেন্ট আছে 47তম প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। তার দলের নাম হচ্ছে কি রিপাবলিকান। আর দুইটা বড় দল এটা আমরা জানি, রিপাবলিকান হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প, তাদের প্রতীক হচ্ছে কি হাতি। আর হচ্ছে যারা হচ্ছে কি ডেমোক্রেট, তাদের প্রতীক হচ্ছে কি গাধা। ঠিক আছে, আর এই বর্তমানে আমেরিকার যে পদগুলো থেকে প্রশ্ন আসতে পারে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কি জেডি ভান্স। তিনি হচ্ছে কি রানিং মেট ছিলেন কার?
ডোনাল্ড ট্রাম্পের। আর বর্তমানে হচ্ছে কি যিনি হচ্ছে কি ফার্স্ট লেডি তার নাম হচ্ছে কি মেলানিয়া ট্রাম্প। ঠিক আছে, এগুলো আমরা কি একটু দেখব। ঠিক আছে, আর ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা হচ্ছে কি কতটি? 538টি। আমরা জানি হচ্ছে আমেরিকার নির্বাচনটা আমাদের মতো এরকম করে হয় না, এদের কয়টি? 538টি। তার মধ্যে নির্বাচিত হতে গেলে লাগে হচ্ছে কয়টি? 270টি। ঠিক আছে, তো এটার উত্তর করে দাও, আমেরিকার নির্বাচনটা কততম? সেটা হচ্ছে কি 60তম। আমেরিকার নির্বাচনটা হচ্ছে কি কততম? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কি রিপাবলিকান দলের, তিনি হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প। দুইটা বড় দল বললাম, একটা প্রতীক হচ্ছে কি হাতি, আরেকটার হচ্ছে কি গাধা। ঠিক আছে, আর ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে কি 538টি, নির্বাচিত হতে লাগে কি 270টি। ঠিক আছে, আর এইবার ডোনাল্ড ট্রাম্প পায় কয়টি? 312টি। ঠিক আছে, তো আরেকটা বিষয় জেনে রাখো, এই ইউএস এর যিনি হচ্ছে কি পররাষ্ট্রমন্ত্রী তাকে বলা হয় কি সেক্রেটারি অফ স্টেট। কি বলা হয়? সেক্রেটারি অফ স্টেট। আর যিনি হচ্ছে অর্থমন্ত্রী তাকে বলা হয় সেক্রেটারি অফ ট্রেজারি। ঠিক আছে, তাহলে যারা 60 উত্তর করেছে তাদের উত্তর কি সঠিক হয়েছে। 8 সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এ সেরা খেলোয়াড়কে আমরা জানি। এই সাফটা হচ্ছে কি সাফের 7ম মহিলা আসর কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে কি নেপালে অনুষ্ঠিত হয়। কোন দেশে? নেপালে অনুষ্ঠিত হয় সাফের 7ম আসর, এবং বাংলাদেশ টানা 2বার হচ্ছে কি চ্যাম্পিয়ন হয়। এবং এই দলের অধিনায়ক হচ্ছে কি সাবিনা খাতুন। কি নাম? সাবিনা খাতুন। এবং চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, রানার আপ হয় কি নেপাল। এবং নেপালের যে স্টেডিয়ামে খেলা হয় সেটার নাম হচ্ছে কি দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। এবং 7টা দল অংশগ্রহণ করে, তার মাঝে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হয়। এবং বাংলাদেশ দলের অধিনায়কের নাম হচ্ছে কি সাবিনা খাতুন। এই তথ্যগুলো মাস্ট তোমরা কি আজকে জাস্ট মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও, এর জন্য হচ্ছে কি আজকে আমাদের এই আয়োজন। ঠিক আছে, তো যারা উত্তর করতেছো সবাই হচ্ছে কি দ্রুত উত্তর করার চেষ্টা করো, আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাহলে আমরা কি দ্রুত ক্লাসটি এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024 7ম আসর, এবং বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। সাবিনা খাতুন হচ্ছে কি ক্যাপ্টেন। তারপর গোলকিপার ছিল কে? গোলকিপার ছিল রূপনা চাকমা। এবং সেরা প্লেয়ার যারা বলেছো ঋতুপর্ণা চাকমা, তাদের উত্তর সঠিক হয়েছে। সেরা প্লেয়ার হচ্ছে কি ঋতুপর্ণা চাকমা। আর সাবিনা খাতুন হচ্ছে কি দলের ক্যাপ্টেন ছিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, থার্ড কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান যুগে যে হারে হচ্ছে কি যুদ্ধগুলো হচ্ছে, এখান থেকে সাম্প্রতিক প্রশ্ন কি এইগুলো আসতে পারে। ঠিক আছে, আর এই অপারেশনের নামগুলো কি অনেক গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে কি ভারত অপারেশন সিন্দুর, যেটা হচ্ছে ভারত পাকিস্তানের উপর চালায় অপারেশন সিন্দুর। ঠিক আছে, আর পাকিস্তান উল্টা যে প্রতিঘাতে যে অপারেশনটা চালায়, অপারেশন নাম কি? অপারেশন নাম হচ্ছে বুনিয়ানুন মারসুস। এটা হচ্ছে কি কাদের? পাকিস্তান। ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তান ভারতের উপর চালায়। আর হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনের যেগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, আমি এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, ইসরায়েলের গুলো আমি একটু বলে দিচ্ছি। ইসরায়েলের উপর যে অপারেশনটা চালায় হচ্ছে কারা? হামাস। সেটা হচ্ছে কি আল আকসা ফ্লাট। আবার প্রতিঘাতে হচ্ছে ইসরায়েল যেটা চালায় সেটা হচ্ছে কি অপারেশন আয়রন সোর্স। ঠিক আছে, আর ইরান থেকে ইরান যে অপারেশন চালায় সেটা হচ্ছে কি ট্রু প্রমিস 1 আর হচ্ছে কি ট্রু প্রমিস 2। আর এই দিক থেকে প্রতিঘাতে ইসরায়েল যেটা চালায় সেটা হচ্ছে কি আয়রন শিল্ড। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অপারেশন। আর ভারত থেকে যেটা বললাম সেটা হচ্ছে কি অপারেশন সিন্দুর। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তো এইটার উত্তর করে দাও। এটার পূর্ণরূপ হচ্ছে কি টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এটা কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? আমরা যেমন আয়রন ডোমের নাম শুনেছি, আয়রন ডোম এটার নাম শুনেছি। তারপর বর্তমানে কি আমেরিকা গোল্ডেন ডোম আনারও কি চিন্তা করতেছে। আয়রন ডোম হচ্ছে কি ইসরায়েলের, তাহলে এইটা কোন দেশের হবে? অনেকেই উত্তর করতেছো। থার্ড হচ্ছে কি টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, এটা হচ্ছে কি আমেরিকা। ঠিক আছে, এটা হচ্ছে কোন দেশের? এটা হচ্ছে আমেরিকার। রাশিয়ার যেটা সেটা হচ্ছে কি S-400 S-500 হচ্ছে কি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, আর আমেরিকার হচ্ছে কি থার্ড, আর হচ্ছে কি প্যাট্রিয়ট। থার্ড আর হচ্ছে কি প্যাট্রিয়ট। আর একটা ভবিষ্যৎ প্রজন্ম যেটা আনতে যাচ্ছে সেটা হচ্ছে কি গোল্ডেন ডোম। আর আয়রন ডোম হচ্ছে কি আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের। তারপরে প্রশ্ন দেখো, বাইরাক্তার টিবি ড্রোন, বাইরাক্তার টিবি ড্রোন উৎপাদনকারী দেশ কোনটি? ঠিক আছে, দেখো এটার উত্তর কি হবে? 10-এর উত্তর কি হবে? বাইরাক্তার টিবি ড্রোন বাংলাদেশ কি 12টি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তুরস্কের সাথে। 6টি কি বর্তমানে পেয়েছে, আরো 6টি কি পরবর্তীতে পাবে। এই ড্রোনটি কি যুদ্ধক্ষেত্রে অনেক কার্যকারী, এইগুলো কি গুরুত্বপূর্ণ। তারপরে যে ড্রোনগুলো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি কামিকাজি
কামিকাজি ড্রোন হচ্ছে কোন দেশের? ইরান। কামিকাজি হচ্ছে কি শাহেদ, এগুলো হচ্ছে কি ইরান। কামিকাজি শাহেদ এগুলো হচ্ছে কি ইরান। তারপর হেরন ড্রোন, হেরন ড্রোন হচ্ছে কি ইসরায়েল। হেরন ড্রোন হচ্ছে কি ইসরায়েলের, ঠিক আছে। তারপর বাইরাক্তার টিভি ড্রোনটা কোন দেশের? তাহলে বাইরাক্তার টিভি ড্রোন হচ্ছে কি কোন দেশ? এটা হচ্ছে তুরস্ক। কোন দেশের? তুরস্ক। বাইরাক্তার টিভি ড্রোন হচ্ছে কি তুরস্কের, ঠিক আছে। তুরস্কের ড্রোন হচ্ছে কি বাইরাক্তার টিভি ড্রোন। কামিকাজি হেরন ড্রোন, এগুলো হেরন ড্রোন হচ্ছে কি কামিকাজি আর শাহেদ হচ্ছে ইরান, হেরন ড্রোন হচ্ছে কি ইসরায়েলের, ঠিক আছে। তারপর যে গেরিলা সংগঠনগুলো আছে বর্তমানে, যে গেরিলা সংগঠনগুলো আছে এইগুলো কি গুরুত্বপূর্ণ। বর্তমানে হিজবুল্লাহ প্রধানকে? 11 নম্বর উত্তর করে দাও দ্রুত। 11 নম্বর প্রশ্নের উত্তর করে দাও দ্রুত। তোমরা দ্রুত উত্তর করলে কি আমি দ্রুততার সাথে প্রশ্নগুলো সবগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। আর এখনো যারা হচ্ছে কি ক্লাস শেয়ার করনি সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দাও। তারপর হচ্ছে কি তোমরা এই পিডিএফটা কি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সবাই দ্রুত সময়ের ভিতরে কি ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও দ্রুত দ্রুত। এটার উত্তর করে দাও দ্রুত, এটার উত্তর করে দাও সবাই দ্রুত উত্তর করে দাও এটার। আর পিডিএফ পেতে চাইলে হচ্ছে কি তোমরা, আমি এখানে একটা কি কমেন্ট করে দিয়েছি, এখানে হচ্ছে কি এআইডি তে কমেন্ট করলে হচ্ছে কি আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিতে পারবো। কমেন্ট করলে বা হচ্ছে এখানে তোমরা ইনবক্স করে রাখো, ঠিক আছে। এই পেজটায় পিডিএফ পেয়ে যাবে, এই পেজে হচ্ছে কি তোমরা নক করে রাখো, ঠিক আছে। তাহলে আমার দিতে সুবিধা হবে যারা ক্লাসটা শেয়ার করবে, ওকে। এটার উত্তর করে দাও দ্রুত। এটার উত্তর কি হবে? যারা যুক্ত রয়েছে দ্রুত এটার উত্তর করে দাও। বর্তমান হিজবুল্লাহ প্রধানকে? আমরা জানি এই হিজবুল্লাহ হচ্ছে কি কোন দেশ ভিত্তিক? এটা হচ্ছে কি লেবানন ভিত্তিক একটা সংগঠন, গেরিলা সংগঠন, যেটার প্রতিষ্ঠাতা ছিল কে? হাসান নসরুল্লাহ। তাকে কি ইসরায়েল হত্যা করেছে কিছুদিন আগে। তো এইটার প্রতিষ্ঠাতা হচ্ছে কি হাসান নসরুল্লাহ এবং বর্তমান প্রধান হচ্ছে কে? বর্তমান প্রধান হচ্ছে কে? দ্রুত উত্তর করে দাও। এটার উত্তর কি হবে? 11-র উত্তর কি হবে? 11-র উত্তর যে উত্তর করেছো নাইম কাশেম, তার উত্তর কি সঠিক হয়েছে, ঠিক আছে। 11-র উত্তর হচ্ছে কি নাইম কাশেম। তারপর প্রণালী, গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে সবসময় কি প্রশ্ন হয়। গুরুত্বপূর্ণ 5টা প্রণালী কি আমরা একটু দেখে ফেলবো আজকে। এটার উত্তর করে দাও সবাই। জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে, ঠিক আছে, কোন দুটিকে যুক্ত করেছে, ঠিক আছে। আর পিডিএফ এর জন্য তোমরা ওই আইডিতে একটা ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখো, তাহলে আমি কি দিয়ে দিতে পারবো। দেখো জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে সংযুক্ত করেছে। আমরা গুরুত্বপূর্ণ কয়টা প্রণালী কি একটু পড়ে ফেলবো। দেখো গুরুত্বপূর্ণ একটু প্রণালীগুলো একটু পড়ে ফেলবো, যেগুলো কি পরীক্ষা আসার মতো। খুব বেশি পড়বো না যেন কি গুলিয়ে ফেলি, ঠিক আছে। দেখো গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো কি পরীক্ষা আসার মতো, এগুলো কি আমরা একটু পড়ে ফেলবো। দেখো এই হচ্ছে কি আমাদের পৃথিবী, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, ইউরোপ, আর হচ্ছে কি এশিয়া, ওশেনিয়ার নিচে এই অংশ জুড়ে হচ্ছে কি অ্যান্টার্কটিকা। এর মাঝে গুরুত্বপূর্ণ 5টা প্রণালী পড়বো আমরা। এই যে জায়গাটুকু এটা হচ্ছে কি জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে কি জিব্রাল্টার প্রণালী। এখানে হচ্ছে কি ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগর, এটা আমরা সকলেই জানি। আর প্রণালীর ক্ষেত্রে হচ্ছে কি আগে আমাদের প্রণালী এবং কি প্রণালী, অন্তরীপ আর হচ্ছে কি দ্বীপ উপদ্বীপ, এইগুলোকে আমাদের একটু চিনতে হবে। প্রণালী, প্রণালী হচ্ছে কি এই দুইটা জলভাগ, আমরা চিন্তা করি এই দুইটা জলভাগের এই যে মাঝখানে অংশটুকু দুইটা জলভাগকে একত্রিত করলো, এটা হচ্ছে কি প্রণালী, ঠিক আছে। আর দুইটা স্থলভাগকে একসাথে করে জলভাগকে আলাদা করে সেটা হচ্ছে কি অন্তরীপ। তাহলে এটা হচ্ছে কি ভূমধ্যসাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই যে জায়গাটুকু এটা হচ্ছে কি প্রণালী, এটা হচ্ছে কি জিব্রাল্টার, এটা হচ্ছে কি জিব্রাল্টার প্রণালী। একসাথে করলো ভূমধ্যসাগর আর হচ্ছে কি আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। তারপর এই যে জায়গাটুকু জুড়ে, এই জায়গাটুকু জুড়ে হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী, আলাদা করে কাকে কাকে? আফ্রিকার হচ্ছে কি এশিয়াকে। তারপরে এখানে কি হচ্ছে কি সুয়েজ খাল, একসাথে করে ভূমধ্যসাগর
আর এখানে হচ্ছে কি লোহিত সাগর। ভূমধ্য এবং লোহিত সাগরকে একসাথে করা হচ্ছে কি সুয়েজ খাল। তারপর এই বাবেল মানদেব প্রণালী, এখানে হচ্ছে কি এডেন উপসাগর আর এখানে হচ্ছে লোহিত সাগর। বাবেল মানদেব প্রণালী আলাদা করে আফ্রিকা এবং কি এশিয়াকে, এবং একসাথে করে হচ্ছে কি লোহিত সাগর আর হচ্ছে কি লোহিত সাগর, আর এটা হচ্ছে কি এডেন উপসাগর। তারপর ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করে সেটা হচ্ছে কি পক প্রণালী। সেটা হচ্ছে কি প্রণালী? প্রক প্রণালী। এই জায়গাটুকু জুড়ে হচ্ছে কি পক প্রণালী। তারপরে এখানে রয়েছে হচ্ছে কি পানামা খাল। তারপর এই জায়গা জুড়ে এই পানামা খাল আলাদা করে কাকে কাকে? এই অংশ জুড়ে আলাদা করে আর একসাথে করে হচ্ছে কি এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এই পাশে হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। এই কয়টা প্রণালী কি আমরা কাকে কাকে আলাদা করে এইটা দেখব। তারপর এই জায়গা জুড়ে এখানে আছে কি, এখানে হচ্ছে বসফরাস প্রণালী। কি প্রণালী? বসফরাস প্রণালী। আলাদা করে কাকে কাকে? এশিয়ার হচ্ছে কি ইউরোপকে আলাদা করে। ঠিক আছে, এই মহাদেশকে আলাদা করে যেই প্রণালীগুলো, এইগুলো কি গুরুত্ব দিয়ে পড়বো। আর কয়টা প্রণালীর অবস্থান জেনে রাখবো। এখানে আমরা জানি হচ্ছে কি ফরমোজা প্রণালী। ঠিক আছে, এখানে হচ্ছে কি ফরমোজা প্রণালী, চীন এবং তাইওয়ানকে আলাদা করে। তারপর এইখানে হচ্ছে কি বস প্রণালী, আর নিউজিল্যান্ডে হচ্ছে কি কুক প্রণালী। আর জানা লাগবে না, ঠিক আছে, আর জানা লাগবে না। যদি প্রশ্ন এখান থেকে আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ঠিক আছে, যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে প্রশ্ন কেন দিয়েছে। অনেক সময় তো পরীক্ষায় হচ্ছে কি সিলেবাসের মানে বাইরে থেকেও কি প্রশ্ন দিয়ে দিলে কি আমরা সেটা উত্তর না করে আসবো? সেটা তো আমাদের উত্তর করতেই হবে। ঠিক আছে, এই কয়টাই পড়বো, আর পড়া লাগবে না। ওকে, যে প্রণালীগুলো বললাম যেগুলো মহাদেশকে আলাদা করে এবং গুরুত্বপূর্ণ, এইগুলো পড়লেই হবে। ওকে, তারপর আমরা কত নম্বর প্রশ্নে ছিলাম? 12-র উত্তর যারা করেছে হচ্ছে কি 12-র উত্তর যারা করেছে ভূমধ্যসাগর এবং কি আটলান্টিক মহাসাগর, তাদের উত্তর কি সঠিক হয়েছে। এটার উত্তর কি ভূমধ্যসাগর ও কি আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, যারা উত্তর করেছো এইটাই হচ্ছে কি সঠিক উত্তর। ওকে, তারপরের প্রশ্ন দেখো 13 নম্বর। ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে তার প্রধান উপদেষ্টা হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, তিনি কত সালে স্বাধীনতা পুরস্কার পায়? আমরা একটু আগে পড়েছিলাম 2006 সালে তিনি কি নোবেল পুরস্কার পায়। স্বাধীনতা পুরস্কার কত সালে পায়? একটু দ্রুত উত্তর করে ফেলো। ঠিক আছে, একটু দ্রুত উত্তর করে ফেলো। স্বাধীনতা পুরস্কার কত সালে তিনি পায়? দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত। তোমরা যত দ্রুত উত্তর করবে আমাদের প্রশ্ন তত কি এগিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল, কত সালে হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার, নোবেল পুরস্কার পায় হচ্ছে 2006 সালে। এবং এই যে উপদেষ্টা পরিষদ, এর মাঝে গুরুত্বপূর্ণ কয়টা উপদেষ্টা আমরা কি জেনে রাখবো। যেমন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে কি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, তিনি হচ্ছে কি স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপর আইন উপদেষ্টা হচ্ছে কি ডক্টর আসিফ নজরুল। তারপর স্টুডেন্ট প্রতিনিধি হচ্ছে কি বর্তমানে যারা আছে নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছে, বর্তমানে হচ্ছে কি যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পররাষ্ট্র হচ্ছে তৌহিদ হোসেন। আর হচ্ছে বাণিজ্য হচ্ছে কি বাণিজ্য হচ্ছে শেখ বশির আহমেদ। ঠিক আছে, এইগুলো আমরা কি একটু দেখব। ঠিক আছে, এটার উত্তর করে দাও দ্রুত, দ্রুত উত্তর করে দাও। কি হবে এটার উত্তর? দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? হ্যাঁ, যারা উত্তর করেছে 1987 সালে, এটা হচ্ছে কি সঠিক উত্তর। 1987 সালে হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার পায়। এবং বাংলাদেশের সর্বোচ্চ কি বেসামরিক বেসামরিক পদক হচ্ছে কি এই স্বাধীনতা পুরস্কার। বেসামরিক পদক হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার। তারপর আমেরিকার হচ্ছে কি প্রেসিডেন্সিয়াল ফ্রিডম অফ মেডেল। আর হচ্ছে ইউকের হচ্ছে কি ভিক্টোরিয়া ক্রস। ইউকের হচ্ছে কি সর্বোচ্চ বেসামরিক পদক হচ্ছে কি ভিক্টোরিয়া ক্রস। গারুদা কোন দেশের বিমান সংস্থা? ঠিক আছে, দ্রুত উত্তর করে দাও। গারুদা কোন দেশের বিমান সংস্থা? গারুদা 2006 সালে তিনি নোবেল পুরস্কার পায়। ঠিক আছে, গারুদা কোন দেশের বিমান সংস্থা? দ্রুত উত্তর করে দাও। দ্রুত উত্তর করে দাও। দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? গারুদা কোন দেশের বিমান সংস্থা? দ্রুত। যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি তারা কি অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। ঠিক আছে, আর ইতিহাস এই যে
সাবজেক্টগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে, সেইখানে হচ্ছে কি অবশ্যই হচ্ছে ইতিহাসের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা না, এটা হচ্ছে পড়বা হচ্ছে কি ইংরেজ আমল থেকে একদম কি 6 দফার আগ পর্যন্ত, তারপর মুক্তিযুদ্ধের সেক্টর এবং কি মুক্তিযুদ্ধ ওই অংশটুকু পড়বে। আগের যে প্রবাসী সরকার এইগুলো অত গুরুত্ব দিয়ে কি পড়ার দরকার নেই, ঠিক আছে, এটা অতটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই যেটা বললাম। তারপর দেখো গারুদা কোন দেশের বিমান সংস্থা, এটা হচ্ছে কি ইন্দোনেশিয়ার বিমান সংস্থা, ঠিক আছে, ইন্দোনেশিয়ার বিমান সংস্থা হচ্ছে কি গারুদা। তারপর দেখো সংস্থা আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা হচ্ছে কি আইএইএ এর সদর দপ্তর কোথায়, এটার সদর দপ্তরটা কোথায়, আইএইএ এর সদর দপ্তর কোথায়, দ্রুত উত্তর করো, আইএইএ এর সদর দপ্তরটা কোথায়, দ্রুত, এটার দ্রুত উত্তর করো। আর যেটা বলতেছিলাম, আর ভূগোলের ক্ষেত্রে হচ্ছে কি ফার্স্ট পেপারটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, পৃথিবীর গঠন, তারপরে হচ্ছে কি পৃথিবীর গঠন, তারপরে হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, নদ নদী, এই যে অংশগুলো আছে এইগুলো একটু কি ভূগোলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে পড়বে। ওকে, এটার উত্তর করে দাও দ্রুত, 15-এর উত্তর করে দাও। এই সংস্থাটির সদর দপ্তর কোথায়, নিউ ইয়র্কে, আমরা জানি হচ্ছে কি জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্কে হচ্ছে কি জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে কি নিউ ইয়র্ক। তারপর ইউএনডিপি এদের সদর দপ্তর হচ্ছে কোথায়, নিউ ইয়র্ক। জেনেভা, জেনেভাকে বলা হয় কি সম্মেলনের শহর, এখানে হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর হচ্ছে কি আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউআইপিও, এই যে সংগঠনগুলো আছে এই সবগুলো সংগঠনের হচ্ছে কি সদর দপ্তর হচ্ছে কি জেনেভায়। তারপরে প্রথম যে সংস্থাটি ছিল জাতিপুঞ্জ, এটার সদর দপ্তর হচ্ছে কি জেনেভায়। তারপর এই আইএইএ এর সদর দপ্তর এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে কি অস্ট্রিয়ার ভিয়েনায়, ঠিক আছে, অস্ট্রিয়ার ভিয়েনা, এটার সঠিক উত্তর হচ্ছে কি অস্ট্রিয়ার ভিয়েনা, ঠিক আছে, অস্ট্রিয়ার ভিয়েনায় হচ্ছে কি এটার সদর দপ্তর। তারপর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ হচ্ছে কি সমতট জনপদ কোথায়, দেখো এই প্রশ্নটার উত্তর করে দাও, সমতট জনপদটি কোথায়। দেখো গুরুত্বপূর্ণ জনপদগুলোকে আমি আলোচনা করে দিচ্ছি, দেখো গুরুত্বপূর্ণ জনপদগুলো, এটার উত্তর করে দাও দ্রুত, আমি কি গুরুত্বপূর্ণ যে জনপদগুলো রয়েছে এইগুলো কি উত্তর করে দিচ্ছি। দেখো দেখো এই হচ্ছে কি আমাদের বাংলাদেশ, এর মাঝে গুরুত্বপূর্ণ জনপদগুলো দেখো। সমতট জনপদ কোথায় ছিল এটা আমরা পরে আলোচনা করতেছি। গুরুত্বপূর্ণ যে জনপদগুলো, এই যে পার্বত্য অঞ্চলটুকু, এই জনপদটা ছিল হচ্ছে কি হরিকেল, এটা হচ্ছে কি জনপদ, হরিকেল জনপদ। তারপর এইভাবে যে লম্ব করে হচ্ছে কি লম্বা করে জনপদটা ছিল এটা হচ্ছে কি বঙ্গ। তারপর চাঁপাইনবাবগঞ্জ, বীরভূম, মুর্শিদাবাদ, এটা হচ্ছে কি গৌড়, এই জনপদটার নাম হচ্ছে কি গৌড়, ঠিক আছে। তারপর বাইরে যে জনপদটা ছিল এটা হচ্ছে কি রাঢ়, বাংলাদেশের বাইরে হচ্ছে কি রাঢ়। তারপর এই অংশটুকু জুড়ে হচ্ছে কি সবচেয়ে প্রাচীন জনপদ, সেটা হচ্ছে কি পুন্ড্র, সেটা হচ্ছে কি পুন্ড্র, এটা হচ্ছে কি পুন্ড্র। তারপর এই যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে কি সমতট, এই অংশটুকুই হচ্ছে কি সমতট জনপদ, এই অংশটুকুই হচ্ছে কি সমতট জনপদ। হরিকেল, সমতট, বঙ্গ, রাঢ়, পুন্ড্র, গৌড়, এই জনপদগুলো ছিল কি এই বাংলায়। মোট জনপদ আমরা কয়টা পাই, সেটা হচ্ছে কি 16টি। তার মাঝে সবচেয়ে প্রাচীন হচ্ছে কি পুন্ড্র, আর বঙ্গ হচ্ছে কি সবচেয়ে সমৃদ্ধ। তাহলে এই সমতট জনপদটি কোথায় ছিল, দ্রুত উত্তর করে ফেলো, কোথায় সমতট জনপদটি কোথায় ছিল, দ্রুত উত্তর করে ফেলো, সমতট জনপদটি কোথায় ছিল দ্রুত। আর যারা এখনো যুক্ত আছো সবাই কি ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছ, এবং পিডিএফটার জন্য হচ্ছে কি এই আইডিতে নক করলেই হবে, ঠিক আছে। দেখো সমতট জনপদ কোথায় ছিল, তাহলে আমরা সিলেটে কি পেলাম, সিলেট হচ্ছে কোথায় হরিকেল জনপদ, এটা বাদ দিয়ে ফেলাম, সিলেট, রাঙামাটি, হরিকেল এই দুইটা বাদ। তারপর রাজশাহী হচ্ছে কি এখানে বরেন্দ্র জনপদে ছিল রাজশাহী, তো এটাও বাদ। তাহলে উত্তর হবে কি, এটার উত্তর হবে হচ্ছে কুমিল্লা, কুমিল্লা হচ্ছে কি সমতট জনপদের অংশ। তারপর দেখো কোন শহরকে পুষ্পমণ্ডিত ফুলের শহর বলা হয়, কোন শহরকে পুষ্পমণ্ডিত ফুলের শহর বলা হয়, ঠিক আছে। কোন শহরকে পুষ্পমণ্ডিত, এই যে শহরগুলোর উপনামগুলো, ঢাকাকে কি বলা হয় মসজিদের শহর, রিকশার শহর, এই যে উপনামগুলো, যেমন হচ্ছে কি শান্তির শহর বলা হয় কি শান্তির শহর, সাত পাহাড়ের শহর, তারপর হচ্ছে মার্বেলের শহর হচ্ছে কি রোম, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি শান্তির শহর, সাত পাহাড়ের শহর, আর হচ্ছে কি মার্বেলের শহর হচ্ছে কি রোম। তারপরে ভূমিকম্পের শহর হচ্ছে কি ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। তারপরে হচ্ছে সকালবেলার শান্তি, সেটা হচ্ছে কি
কোরিয়া, সকালবেলার শান্তি হচ্ছে কি কোরিয়া, তারপর বজ্রপাতের দেশ হচ্ছে কি ভুটান। এইগুলো কি আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? তাহলে পুষ্পমণ্ডিত ফুলের শহর বলা হয় কোনটিকে? আর এখানে আমরা অপশন বাদ দিতে পারি। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কি প্যারিস, পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কি প্যারিস, এই অপশনটা বাদ দিলাম। কাশ্মীরকে বলা হয় কি ভূস্বর্গ, তো এইটাও বাদ দিলাম। তারপর দুইটা অপশন রয়েছে এখানের মাঝে হচ্ছে কি কোনটা হবে? তাহলে এটার উত্তর হবে কি হারারে। জিম্বাবুয়ের ক্যাপিটাল হচ্ছে কি এই হারারেকে বলা হয় কি সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বা হচ্ছে কি পুষ্পমণ্ডিত ফুলের শহর। বাংলাদেশ আগের দিনে হচ্ছে কি এই হারারেতে গিয়ে হচ্ছে কি অনেক বেশি হেরে আসতো, ঠিক আছে? প্যারিস হচ্ছে কি পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী। তারপর হচ্ছে কি রাশিয়া কত সালে ক্রিমিয়া দখল করে? ঠিক আছে, রাশিয়া কত সালে ক্রিমিয়া দখল করে? দ্রুত উত্তর করে দাও। রাশিয়া কত সালে হচ্ছে কি ক্রিমিয়া দখল করে? এই যে ইউক্রেন রাশিয়া ওয়ারের প্রেক্ষাপট, এখান থেকে কি যদি প্রশ্ন আসে এখান থেকে আসতে পারে। এইগুলো কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক না, এইটা হচ্ছে কি এইগুলোর সাথে যে আমরা কি ইতিহাস দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বলশেভিক বিপ্লব, ফরাসি বিপ্লব, এই অধ্যায়গুলোতে হচ্ছে এই প্রশ্নগুলো। এইগুলো আন্তর্জাতিক বলে কি বাদ দেওয়ার কোনো কি স্কোপ নেই, ঠিক আছে? কি বললাম? অবশ্যই হচ্ছে কি তোমরা এই প্রশ্নগুলো হচ্ছে কি দেখে যাবে। ইতিহাস থেকে তো 10 মার্ক থাকবে না? ওই 10 মার্কের ভিতর অধ্যায়গুলো কোনগুলো? প্রথম হচ্ছে কি ইংরেজ আমল, কোম্পানি আমল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের ভূমিকা, তারপরে হচ্ছে কি মুক্তিযুদ্ধে বিদেশি যে দেশগুলো আছে এদের ভূমিকা, তারপর হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্রে কি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লব, বলশেভিক বিপ্লব, এগুলো থেকেও তো প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক তোমরা কি বাদ দিতে পারো কিভাবে? যে বলতেছে আন্তর্জাতিক থেকে আসবে না, ঠিক আছে? আন্তর্জাতিক জিকে নাই, কিন্তু আন্তর্জাতিক বুঝতে পারলে কোত্থেকে প্রশ্ন হবে? এখন বুঝতে পারলে তো? এখন দেখো এখান থেকে প্রশ্ন হবে। হিস্টোরি যে 10 মার্ক রয়েছে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, ওকে? তো সবাই হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দাও এবং এই পিডিএফটা লুফে নাও, ঠিক আছে? এটার উত্তর কি হবে? 2014 সালে হচ্ছে কি এই রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। এবং বলশেভিক বিপ্লব হচ্ছে কত সালে হয়? অক্টোবর বিপ্লব হয় 1917 সালে। এবং এই বিপ্লবের নেতা হচ্ছে কি ভ্লাদিমির ইলিচ লেনিন। মাত্র কতদিন স্থায়ী হয় এই বিপ্লব? 10 দিন। তারপর হচ্ছে কি সমাজতান্ত্রিক যে ইটা হয়, এই রাশিয়া হচ্ছে কি সমাজতান্ত্রিকের দিকে হচ্ছে কি ধাবিত হয়, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো 19 আবু গারিব কারাগার কোন দেশে অবস্থিত? আন্তর্জাতিক থেকে প্রশ্ন অবশ্যই কি এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমাদের ইতিহাসের অংশ না, এখান থেকে তো প্রশ্ন আসবে। আর এইটা তো ক্লিয়ার করে তোমাদের কি বলেও দেয়নি যে ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন থাকবে না, ঠিক আছে? প্রশ্ন থাকবে এখান থেকে, ওকে? তো সবাই হচ্ছে কি এইগুলো একটু মাথায় নিয়ে যাও। আমি ব্যাখ্যায় যেগুলো বলতেছি এখান থেকেও কি প্রশ্ন আসবে, ঠিক আছে? দেখো আবু গারিব কোন দেশে অবস্থিত? আবু গারিব কারাগার, যে বিখ্যাত কারাগারগুলো রয়েছে এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আবু গারিব। গুয়ান্তানামো বে কারাগার হচ্ছে কোন দেশে? কিউবা। গুয়ান্তানামো বে হচ্ছে কি কিউবা। তারপর ইনসেন কারাগার হচ্ছে কোথায়? ইনসেন কারাগার হচ্ছে মায়ানমার। ইনসেন কারাগার হচ্ছে কি মায়ানমার, ঠিক আছে? ইনসেন কারাগার হচ্ছে কোথায়? মায়ানমার, ওকে? ইনসেন কারাগার হচ্ছে মায়ানমার। তাহলে আবু গারিব কারাগার কোন দেশে অবস্থিত? পিডিএফ ক্লাসের পরে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই, পিডিএফ দিয়ে দেওয়া হবে। এখানে একটা নক করে রাখো, তাহলে হচ্ছে কি ক্লাসের পরে এই দাগানো পিডিএফটা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কোথায়? আবু গারিব ইরাকে। কোথায়? ইরাকে। তারপর বিখ্যাত হচ্ছে কি যে শহরগুলো আছে এইগুলো থেকেও কি পরীক্ষায় প্রশ্ন হয়। আর এই ইরাক ইরানের দুইটা নদী গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি ইউফ্রেটিস আর একটা হচ্ছে কি ফুরাত। ইউফ্রেটিস বা ফুরাত একই নদীর হচ্ছে কি দুইটা নাম, ইউফ্রেটিস বা ফুরাত, আর হচ্ছে টাইগ্রিস বা হচ্ছে কি দজলা। এই নদীগুলো হচ্ছে কি ইরাক ইরানে, ঠিক আছে? টাইগ্রিস। তারপর দেখো গ্রিন স্কয়ার, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এই স্কয়ারগুলো কি আমরা কয়টা স্কয়ার গুরুত্ব দিয়ে পড়ে যাব, ঠিক আছে? কয়েকটা স্কয়ার সবার সেফ থাকা ভালো। তোমরা যে বলতেছো আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসবে না, তোমরা অ্যাডমিশনে কি আন্তর্জাতিক বাদ দিয়ে পড়েছো? তারপর হচ্ছে তোমাদের আন্তর্জাতিক যে ইতিহাস পাঠের দ্বিতীয় পত্র তো পুরোটাই তোমাদের আন্তর্জাতিক। তাহলে কিভাবে তোমরা বলো যে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসবে না? ওইখানে তো তোমাদের সাবজেক্ট রিলেটেড যে 10 মার্ক সেখানে তো রয়েছেই, আরও এমনিতেও কি প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে? তো
হতাশ হওয়ার কিছু নেই, তোমরা তো ইন্টারন্যাশনাল পড়েছই, ঠিক আছে। তো গ্রিন স্কোয়ার, দেখো গ্রিন স্কোয়ার, তারপরে হচ্ছে কি বাংলাদেশ স্কোয়ার। বাংলাদেশ স্কোয়ার কোন দেশে, একজন একটু কমেন্ট করে তো, বাংলাদেশ স্কোয়ার কোন দেশে, একটু কমেন্ট করো, বাংলাদেশ স্কোয়ারটা কোন দেশে অবস্থিত, একটু কমেন্ট করো তো। এখন যদি পরীক্ষায় বাংলাদেশ স্কোয়ার দিয়ে দেয় যে কোথায় অবস্থিত, তারপরে বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষা, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় কোন দেশ, এটাকে তোমরা কি বলতে পারো যে আন্তর্জাতিক? এটা তো বাংলাদেশেরই অংশ। ওকে, এটার উত্তর করে দাও, বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত, এটার উত্তর করো, আর সাথে হচ্ছে কি গ্রিন স্কোয়ার কোথায়, এটা উত্তর করে দাও, দ্রুত উত্তর করে দাও। সবাই দ্রুত উত্তর করে দাও, যারা শেয়ার না করবে তারা কিন্তু পিডিএফ পাবে না, ঠিক আছে। তো যারা শেয়ার করছো না তারা কিন্তু পিডিএফ পাবে না। তারপর এখানে লক করে রাখলে হচ্ছে কি, নক করে রাখলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ, লাইব্রেরি হচ্ছে কি বাংলাদেশ স্কোয়ার অবস্থিত, আর দ্বিতীয় মাতৃভাষা হচ্ছে কি স্বীকৃতি দেয় বাংলাকে, সেটা হচ্ছে কি সিয়েরা লিওন, ঠিক আছে। তারপর তিয়ানামেন স্কোয়ার হচ্ছে কোথায়, চীন। তিয়ানামেন স্কোয়ার হচ্ছে কোন দেশে, সেটা হচ্ছে কি চীনে। তারপর হচ্ছে কি ট্রাফালগার স্কোয়ার হচ্ছে কোথায়, ইউকে। ট্রাফালগার স্কোয়ার কোথায়, ইউকে। আর গ্রিন স্কোয়ার হচ্ছে কি লিবিয়ায়। তারপর তাহারির স্কোয়ার, তাহারির স্কোয়ার হচ্ছে কি কায়রো, মিশর। তাহারির স্কোয়ার হচ্ছে কি কায়রো, মিশর। তারপর এই সবুজ গ্রহ বলা হয়, সবুজ গ্রহ বলা হয় কোনটিকে, এটা তো ভূগোলের প্রশ্ন, ঠিক আছে। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে, বলো, দ্রুত উত্তর করে দাও। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে, দ্রুত উত্তর করে দাও সবাই। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে, বুধ, মঙ্গল, পৃথিবী, ইউরেনাস, কোনটিকে বলা হয় সবুজ গ্রহ? 20-21 উত্তর করে দাও, দ্রুত দ্রুত উত্তর করে দাও। এটার উত্তর কিন্তু লিবিয়া, গ্রিন স্কোয়ার, ঠিক আছে। দ্রুত উত্তর করো, দ্রুত। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে, দ্রুত উত্তর করো। এটার উত্তর কি হবে? 21। তোমরা যত দ্রুত উত্তর করবে তত দ্রুতই হচ্ছে কি প্রশ্নগুলো সমাধান করা যাবে, ঠিক আছে। এটার উত্তর কি হবে? ইউরেনাস। এটাকে বলা হয় কি সবুজ গ্রহ, ঠিক আছে। এটাকে হচ্ছে কি সবুজ গ্রহ। তারপর দেখো 22 নম্বর প্রশ্ন, 7 গম্বুজ মসজিদ কার আমলে নির্মিত হয়? 7 গম্বুজ মসজিদ হচ্ছে কি কার আমলে নির্মিত হয়? ইতিহাসের প্রশ্ন, 7 গম্বুজ মসজিদ হচ্ছে কি কার আমলে নির্মিত হয়, ঠিক আছে। দ্রুত উত্তর করো। 7 গম্বুজ মসজিদ, একটা হচ্ছে কি 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ হচ্ছে কোথায়? বাগেরহাটে, যেটা নির্মাণ করা হচ্ছে কি খান জাহান আলী। বাগেরহাট হচ্ছে কি 60 গম্বুজ মসজিদ। এর মূল গম্বুজের সংখ্যা হচ্ছে কি 81টি বলা হয়। তারপর হচ্ছে 7 গম্বুজ মসজিদ, এটা হচ্ছে কি ঢাকার মোহাম্মদপুরে। এটা কার সময় নির্মিত হয়? সেটা হচ্ছে কি শায়েস্তা খানের আমলে, যে সুবেদার শায়েস্তা খানের আমলে। এবং শায়েস্তা খানের আরো কয়েকটা কি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন হচ্ছে কি ছোটো কাটরা, আর হচ্ছে কি ছোটো কাটরা, আর হচ্ছে কি লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা হচ্ছে কার? লালবাগ কেল্লার ছোটো কাটরা হচ্ছে শায়েস্তা খান, যে সুবেদাররা রয়েছিলেন ইসলাম খান, শায়েস্তা খান, তারপরে হচ্ছে কি মীর জুমলা। এরা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, আমরা ইতিহাসে পড়ে আসছি এগুলো। তো এদের গুরুত্বপূর্ণ কাজ কি কি বললাম দেখো। লালবাগ কেল্লা নির্মাণ করেন, আর হচ্ছে কি ছোটো কাটরা কার? শায়েস্তা খান। আর 7 গম্বুজ মসজিদ হচ্ছে কি তার সময়ে তার ছেলে উমিদ খাঁ হচ্ছে কি নির্মাণ করেন। এবং লালবাগ কেল্লা হচ্ছে কি এখানে একজনের মাজার রয়েছে, যেটা হচ্ছে কি পরি বিবির মাজার রয়েছে, যেটা হচ্ছে শায়েস্তা খানের কন্যা, ঠিক আছে। তারপর দেখো বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এই যে বাঁধগুলোর কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বন্যা হয়েছে না, তো এর জন্য হচ্ছে কি আমরা এইটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। বাকলেন বাঁধ, তারপরে গজলডোবা বাঁধ, তারপরে হচ্ছে ফারাক্কা বাঁধ, তারপরে হচ্ছে কি টিপাই মুখ বাঁধ। এগুলো কি আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে। এটা একটু উত্তর করে দাও। এবং সেই সাথে কি এই নদীগুলোর পূর্ব নাম, যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে কি জোনাই। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে কি জোনাই, এটাও কি আমরা একটু জেনে রাখবো। তারপরে পদ্মার হচ্ছে কি কীর্তিনাশা, পদ্মার হচ্ছে কি কীর্তিনাশা বা হচ্ছে কি নলিনী। পদ্মা নদীর হচ্ছে কি কীর্তিনাশা বা নলিনী। ব্রহ্মপুত্রের হচ্ছে কি
লৌহিত্য। ব্রহ্মপুত্রের হচ্ছে কি লৌহিত্য। তারপর বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে কি দোলাই। তারপর নদ নদী নিয়ে আমরা বিস্তারিত পড়বো, তার আগে কি এটার উত্তর করে দাও। 23-এর উত্তর কি হবে? 23-এর উত্তর হবে কি বুড়িগঙ্গা। 23-এর উত্তর হবে কি বাকলেন বাঁধ হচ্ছে কি বুড়িগঙ্গায়। তারপর 24 বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক, দুইটা পদবি আসে, সভাপতি আর হচ্ছে কি মহাপরিচালক। ঠিক আছে, সভাপতি এবং মহাপরিচালক দুইটাই কি পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করো। 24-এর কি হবে? দুইটা আসে। আর তারপর হচ্ছে বাংলা একাডেমির মূল ভবনটা কার নামে? এটাও পরীক্ষায় আসে। সাহিত্য বিশারদ আব্দুল করিম, এগুলো কি পরীক্ষায় আসে। ঠিক আছে, বাংলা একাডেমি হচ্ছে কি বর্তমান মহাপরিচালক কে? দ্রুত উত্তর করো। 24-এর উত্তর হবে কি মোহাম্মদ আজম হচ্ছে কি মহাপরিচালক, আর হচ্ছে কি আবুল কাশেম ফজলুল হক হচ্ছে কি সভাপতি। ঠিক আছে, আবুল কাশেম ফজলুল হক হচ্ছে কি সভাপতি। তারপর 25 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? 25 নম্বরের উত্তর করে দাও। 25-এর উত্তর করে দাও দ্রুত। 25-এর উত্তর করে দাও দ্রুত। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল পাখি, শাপলা ফুল, সাত গম্বুজ মসজিদ, কিসের ছবি ছিল? 25। তোমরা যত দ্রুত উত্তর করবে তত কি দ্রুত সবগুলো প্রশ্ন কি শেষ করতে পারবো। দ্রুত উত্তর করো, দ্রুত। সবাই একটু দ্রুত উত্তর করো। আর তোমাদের আবারও বলছি হচ্ছে কি সাধারণ জ্ঞান হচ্ছে কি একটু হচ্ছে কি ট্রিকি ওয়েতে দাগাবে, কারণ হচ্ছে কি সাধারণ জ্ঞানে বেশি সংখ্যক মার্ক থাকার ফলে হচ্ছে কি তোমাদের যে সাবজেক্টিভ 40 মার্ক, এটাও তো সাধারণ জ্ঞানের অংশই, তাই না? মৌলিক সাধারণ জ্ঞানের মাঝে পড়ে ইতিহাস, পরিনীতি, ভূগোল, অর্থনীতি, এগুলো হচ্ছে কি তার মাঝে যে 20 মার্ক থাকবে, এটা হচ্ছে কি নর্মাল যে হচ্ছে কি আন্তর্জাতিক বাংলাদেশ, এইগুলো মিলিয়ে থাকবে। ঠিক আছে, এইগুলো দাগানোর ক্ষেত্রে একটু হচ্ছে কি সাবধানতা অবলম্বন করবে। ঠিক আছে, একটা পাস মার্ক তো অবশ্যই লাগবে, ভালো কলেজ পেতে গেলে তো নাম্বার বেশি পেতে হবে, সেটা মাথায় রেখে হচ্ছে কি পরীক্ষার হলে মার্ক করবে। আর আজকে আমি যে ব্যাখ্যাগুলো বলতেছি সবগুলোই কি একটু গুরুত্ব দিয়ে মাথায় মনে রাখার চেষ্টা করো, আশা করি একদিন আগে শুনলে হচ্ছে কি তোমরা ভুলে যাবে না। 25 স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল পাখি, শাপলা ফুল, ষাট গম্বুজ মসজিদ। এটার উত্তর অনেকেই করেছো, সবার উত্তরে কি বেশিরভাগের উত্তর সঠিক হয়েছে। সেটা হচ্ছে কি কেন্দ্রীয় শহীদ মিনার, এবং এটার স্থপতি হচ্ছে কি হামিদুর রহমান। তারপর দেখো 26 অপারেশন আল আকসা ফ্লাড, যে অপারেশনগুলো সাম্প্রতিক সময়ে হয়েছে এর মাঝে হচ্ছে কি হামাস, যেটা হচ্ছে কি ইসরায়েলের উপর পরিচালিত অভিযান, সেটার নাম হচ্ছে কি অপারেশন আল আকসা ফ্লাড। এবং ইসরায়েল যেটা করে সেটা হচ্ছে কি আয়রন সোর্স। ইসরায়েল যেটা করে সেটা হচ্ছে কি আয়রন সোর্স। তারপর ইরান যেটা ইসরায়েলের উপর করে সেটা হচ্ছে কি অপারেশন ট্রু প্রমিস আর অপারেশন ট্রু প্রমিস 2। আবার ইসরায়েল ইরানের উপর যেটা করে সেটা হচ্ছে কি অপারেশন আয়রন শিল্ড। ঠিক আছে, তারপর ভারত যেটা করে পাকিস্তানের উপর সেটা হচ্ছে কি অপারেশন সিন্দুর। আর পাকিস্তান যেটা করে বুনিয়ানুন মারসুস, যেটা হচ্ছে কারা করে? পাকিস্তান ভারতের উপর করে। ঠিক আছে, এই অপারেশনগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে এটার উত্তর কি হবে? আল আকসা ফ্লাড কোন দেশের উপর পরিচালিত অভিযান? পরিচালনা করা হয় ইসরায়েলের উপর। কোন দেশের উপর? যারা উত্তর করেছে ইসরায়েল, তাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, তারপর এই যে ইতিহাসের প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি, এইগুলোর মাঝে গুরুত্বপূর্ণ যে লর্ডগুলো রয়েছে, গভর্নরগুলো রয়েছে, এদের থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো আমরা জানি এদের পোস্ট রয়েছে কি কি, যেইগুলো হচ্ছে কি প্রথম পদবি হচ্ছে কি গভর্নর, তারপর হচ্ছে কি গভর্নর জেনারেল, তারপর হচ্ছে কি ভাইসরয়। ঠিক আছে, প্রথম গভর্নর হচ্ছে কি লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ। গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, লর্ড ওয়ারেন হেস্টিংস।
ওয়ারেন হেস্টিংস। তারপর প্রথম ভাইসরয় হচ্ছে কি লর্ড ক্যানিং। এদের পোস্টগুলো কি গুরুত্বপূর্ণ। গভর্নর ছিল কে? প্রথম গভর্নর হচ্ছে কি লর্ড ক্লাইভ। প্রথম গভর্নর হচ্ছে কি লর্ড ক্লাইভ। তারপর হচ্ছে কি প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস। প্রথম ভাইসরয় হচ্ছে কি লর্ড ক্যানিং। আবার একই সাথে শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং। আবার প্রথম ভাইসরয় হচ্ছে কি লর্ড ক্যানিং। মানে পদবিটা কি চেঞ্জ হয়ে গেছে, মানুষ কি একই রয়েছে। ঠিক আছে, এদের গুরুত্বপূর্ণ কাজগুলো। লর্ড ক্লাইভ হচ্ছে কি দ্বৈত শাসন। কি শাসন? দ্বৈত শাসন। তার মাঝে যে আরো গুরুত্বপূর্ণগুলো আছে আমি এইগুলোকে একটু লিখে দিচ্ছি। অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে কি লর্ড ওয়েলেসলি। তারপর হচ্ছে সত্য বিলোপ নীতি। তোমরা দ্রুত উত্তর করতে থাকো। সত্য বিলোপ নীতি হচ্ছে কার? ডালহৌসি, লর্ড ডালহৌসি। তিনি একই সাথে হচ্ছে কি বিধবা বিবাহ প্রথাও কি চালু করে। বিধবা বিবাহ প্রথা সাথে হচ্ছে কি রেলপথও চালু করে। কে? লর্ড ডালহৌসি। তারপর লর্ড কার্জন 1905 সালে হচ্ছে কি বঙ্গভঙ্গ হয় তার সময়ে। তারপর লর্ড ক্যানিং হচ্ছে কি করেন? পুলিশি ব্যবস্থা চালু করেন এবং কাগজের মুদ্রা চালু করেন। এইগুলো থেকে ইতিহাসে কমন থাকবে। ঠিক আছে, পুলিশি ব্যবস্থা চালু করেন এবং হচ্ছে কি কাগজের মুদ্রা চালু করেন কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কি সতীদাহ প্রথা। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কি করেন? সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারপর 1793 সালে হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস হচ্ছে কি করেন? লর্ড কর্নওয়ালিস হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত করেন। তারপর লর্ড ওয়ারেন হেস্টিংস কি করেন? রাজস্ব বোর্ড গঠন করেন। কি করেন? এইগুলো একটু জানতে হবে, ইতিহাসের এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এইগুলো প্রশ্ন আসে। ওকে, তাহলে কি কি পড়লাম? প্রথম গভর্নর হচ্ছে কি লর্ড ক্লাইভ, শেষ গভর্নর হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস, আবার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ওয়ারেন হেস্টিংস, আবার শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি লর্ড ক্যানিং, আবার প্রথম ভাইসরয় হচ্ছে একাধারে তিনি লর্ড ক্যানিং, শেষ হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, তো অধীনতামূলক মিত্রতা নীতি কার? লর্ড ওয়েলেসলি। সত্য বিলোপ নীতি, বিধবা বিবাহ, রেলপথ, এগুলো হচ্ছে কার? লর্ড ডালহৌসি। তারপর হচ্ছে লর্ড কার্জন হচ্ছে কি বঙ্গভঙ্গ হয়। লর্ড ক্যানিং এর সময় কি হয়? পুলিশি ব্যবস্থা আর হচ্ছে কি পুলিশি ব্যবস্থা আর হচ্ছে কাগজের মুদ্রার প্রচলন করেন কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত করেন লর্ড কর্নওয়ালিস। তারপরের প্রশ্নে যাই আমরা। সত্য বিলোপ নীতি, তাহলে এটার উত্তর কি? তোমরা যে উত্তর করেছো এটার উত্তর কি হবে? সত্য বিলোপ নীতি, এটার উত্তর কি হবে তাহলে? লর্ড ডালহৌসি। এটার উত্তর কি হবে? লর্ড ডালহৌসি। তারপর উক্তিগুলো থেকে, বইগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। দেখো, আই এম দ্য রেভলিউশন, এই উক্তিটা কার? আই এম দ্য রেভলিউশন। তারপর যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটা কার উক্তি? অ্যাডলফ হিটলার। কার উক্তি? অ্যাডলফ হিটলার। তারপর হচ্ছে কি এককালীন শান্তি সঙ্গত নয় সংযত নয়, এটা হচ্ছে কি ফ্যাসিস্ট খ্যাত হচ্ছে কি বেনিটো মুসোলিনির উক্তি। ঠিক আছে, তাহলে আই এম দ্য রেভলিউশন এটা কার উক্তি? আই এম দ্য রেভলিউশন এটা কার উক্তি? দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত উত্তর করে ফেলো। তোমরা দ্রুত উত্তর করলে আমরা কি দ্রুত পরের প্রশ্নে যেতে পারি। দ্রুত উত্তর করো সবাই, দ্রুত সবাই একটু দ্রুত উত্তর করো। এরপরে কিন্তু আমাদের ইংরেজি সাজেশন ক্লাস রয়েছে। তোমাদের একটা রোলার কোস্টার রাইড হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যারা ক্লাসগুলো করবে তাদের একটা কি রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো একটা কি তোমাদের কমন থাকবে। ঠিক আছে, দেখো আই এম দ্য রেভলিউশন এটা কার উক্তি? আই এম দ্য রেভলিউশন এটা কার উক্তি? এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের উক্তি। তিনি হচ্ছে কি, তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। কি বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু, ফরাসি বিপ্লবের শিশু। তার আরেকটা উপাধি আছে, সেটা হচ্ছে কি লিটল কর্পোরাল। তার বিখ্যাত আরেকটা উক্তি রয়েছে হচ্ছে কি, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি কি একটি শিক্ষিত জাতি দেব। ঠিক আছে, এটা কার উক্তি? নেপোলিয়ন বোনাপার্টের উক্তি। এবং তিনি যে যুদ্ধে হচ্ছে কি হেরে যান সেটা হচ্ছে কি 1815 সালে, সেটা হচ্ছে কি ওয়াটারলু যুদ্ধ। যার কার সাথে হয়?
ডিউক অফ ওয়েলিংটনের সাথে, ঠিক আছে। তাহলে এটা কার উক্তি? আই এম দ্য রেভলিউশন, এটা হচ্ছে কি নেপোলিয়ন বোনাপার্টের উক্তি। তাকে কি বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু, এবং কি বলা হয়? লিটল কর্পোরাল। তারপরে তিনি যে যুদ্ধে হেরে যান সেটা হচ্ছে কি যুদ্ধ? ওয়াটারলু। ওয়াটারলু জায়গাটা আবার অবস্থিত বেলজিয়ামে। তারপর বর্তমান নেটো মহাসচিব কে? বর্তমান নেটোর মহাসচিব হচ্ছে কে? এই ক্লাসগুলো একদিন আগে হচ্ছে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে কি আমাদের শিডিউল বিপর্যয়ের কারণে একদিনই দিতে হয়েছে, ঠিক আছে। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তোমরা একটু কি জাস্ট ক্লাসটা করে মানে দেখে ফেলো উত্তরগুলো, ঠিক আছে, যেন পরীক্ষা আসলে উত্তর করতে পারো। আজকে একটা রিভিশন হয়ে যাচ্ছে। দেখো বর্তমান নেটো মহাসচিব, আগে নেটো মহাসচিব ছিলেন হচ্ছে কি জেসন স্টলেনবার্গ, বর্তমান হচ্ছে কি মার্ক রুটে। নেটোর বর্তমান সদস্য হচ্ছে কি 32টি দেশ, এবং নেটো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে। এবং নেটোর প্রতিষ্ঠা মানে যার উদ্যোক্তা তারা হচ্ছে কি ইউএসএ। কোন দেশ? ইউএসএ হচ্ছে কি উদ্যোক্তা রাষ্ট্র। সর্বশেষ দেশ হচ্ছে কি সুইডেন। সর্বশেষ দেশ হচ্ছে কি সুইডেন। এই পরীক্ষার এই যে প্রশ্নগুলো সলভ করতেছি ব্যাখ্যায় তোমরা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেমন কমন পাবে, তারপর যে তোমাদের ঢাকা মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে এইটাতেও ইনশাল্লাহ খুব ভালো সংখ্যক কমন পাবে, ঠিক আছে। সবাই যারা বলতেছো যে পিডিএফ কোথায় পাবো, আমি কিন্তু আইডি মেনশন করে দিয়েছি, এখানে ইনবক্স করলেই তোমরা কি পিডিএফটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এখানে ক্লাসটা শেয়ার করে ইনবক্স করে রাখো, তাহলে আমি কি পরে এটা সেভ করে দিয়ে দেওয়া হবে তোমাদের। তারপর দেখো ওটিপি এর পুনরূপ কি? ওটিপি মানে হচ্ছে কি দেখো ওয়ান টাইম পিন, ওয়ান টাইম প্রোটোকল, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম পাঞ্চ। কি হবে? দ্রুত উত্তর করে দাও। এটার উত্তর কি হবে? দ্রুত। 30-এর উত্তর কি হবে? দ্রুত। দ্রুত। এটার উত্তরে আমরা সবাই জানি এটা হচ্ছে কি ওয়ান টাইম পাসওয়ার্ড হচ্ছে কি ওটিপি এর পূর্ণরূপ, ওয়ান টাইম পাসওয়ার্ড। দ্রুত উত্তর করার ট্রাই করো তোমরা। দেখো বীর প্রতীক খ্যাত কাকন বিবি কোন সম্প্রদায়ভুক্ত? এই যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো একটু কি আমরা দেখে রাখবো, এবং সাথে হচ্ছে কি মুক্তিযুদ্ধের নারীদের অবদানটা কি একটু আমরা দেখে রাখবো। দেখো এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, 1 মিনিটে কি আমরা একটু দেখে ফেলি। দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদানের ক্ষেত্রে হচ্ছে কি আমরা জানি এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি 1 নম্বর সেক্টর, মানে 1 নং সেক্টর। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অংশটুকু ফেনী নদীর আগ পর্যন্ত। ঢাকা শহর যদি পরীক্ষায় আসে সেটা হচ্ছে 2 নং সেক্টর। ঢাকা শহর, কুমিল্লা, নোয়াখালী এটা হচ্ছে কি 2 নং সেক্টর। তারপরে 3 হচ্ছে কি ঢাকা জেলার বাকি অংশ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জের এই অংশটা হচ্ছে কি 3। এই অংশটা হচ্ছে কি সিলেট জেলা পূর্বাঞ্চল হচ্ছে 4, পশ্চিমাঞ্চল হচ্ছে কি 5, 6 হচ্ছে রংপুর, 7 হচ্ছে কি রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর এটা হচ্ছে কি 8, তারপর হচ্ছে কি বরিশাল, খুলনা এটা হচ্ছে 9, 10 হচ্ছে কি নো সেক্টর, আর এই টাঙ্গাইল, ময়মনসিংহ হচ্ছে কি 11 নম্বর সেক্টর। তো এই মুক্তিযুদ্ধের সেক্টরগুলো আমরা একটু দেখব। সাথে হচ্ছে কি দেখো বীর প্রতীক খ্যাত 3 জন মুক্তিযুদ্ধের হচ্ছে কি খেতাবপ্রাপ্ত, তেমন হচ্ছে কি 2 নং সেক্টরে যুদ্ধ করে হচ্ছে কি ক্যাপ্টেন সেতারা বেগম, তিনি হচ্ছে কি 2 নং সেক্টরে। কত নং সেক্টর? 2 নং। তারপরে হচ্ছে 2 নং সেক্টর হচ্ছে কে ক্যাপ্টেন সেতারা বেগম হচ্ছে কি 2 নং সেক্টর, ক্যাপ্টেন সেতারা বেগম। তারপর কাকন বিবি তিনি হচ্ছে কি 5 নং সেক্টরে। কত নং সেক্টরে? 5 নং সেক্টরে। এবং তার উপাধি হচ্ছে কি মুক্তি বেটি, তার উপাধি হচ্ছে কি মুক্তি বেটি, এবং তিনি যে সম্প্রদায়ভুক্ত সেটা হচ্ছে কি খাসিয়া। তারপর 11 নং সেক্টর হচ্ছে কি তারামন বিবি, 11 নং সেক্টর হচ্ছে কি তারামন বিবি। তাহলে বীর প্রতীক হচ্ছে কি কাকন বিবি, কাকন বিবির এটা হচ্ছে কি মুক্তি বেটি, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে কি তিনি যে গোত্রভুক্ত, এটা হবে না। দেখো কাকন বিবি হচ্ছে যে গোত্রভুক্ত, এটা একটু উত্তর করে দাও, এটার একটু উত্তর করে দাও। এখানে হচ্ছে কি সেতারা বেগম আর তারামন বিবি হচ্ছে কি বীর প্রতীক খেতাব প্রাপ্ত, ঠিক আছে। কাকন বিবির এটা হবে কি মুক্তি বেটি, সেটা হবে কি মুক্তি বেটি, ঠিক আছে। এবং তার আসল নাম হচ্ছে কি কাকা থেনিনচিতা, ওকে। দেখো এটা হচ্ছে কি
খাসিয়া, তিনি হচ্ছে কি, আমরা জানি এই অঞ্চলে হচ্ছে কি খাসিয়ারা থাকে, ঠিক আছে। এই খাসিয়া আমরা পড়েছি তখন কি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে, যে খাসিয়া হচ্ছে কি মাতৃতান্ত্রিক, তাদের গ্রামকে বলা হয় কি পুঞ্জি। তারপর দেখো ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? ফ্রাঙ্কফুর্ট শহরটি হচ্ছে কি, ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? সেটা হচ্ছে কি বইমেলা। তোমরা দ্রুত উত্তর না করলে আমাকে কি তাড়াতাড়ি উত্তর করে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? নাইচো, কারণ এর পরবর্তীতে আমাদের আরেকটা ক্লাস রয়েছে, ঠিক আছে। দ্রুত উত্তর করো, নাইচো হচ্ছে কি কোন দেশের গোয়েন্দা সংস্থা? গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা হচ্ছে কি মোসাদ, হচ্ছে কি কোন দেশের? ইসরায়েলের। র হচ্ছে কোন দেশের? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সেটা হচ্ছে কি ভারতের, ঠিক আছে। এফএসবি হচ্ছে কাদের? রাশিয়া। সিআইএ কাদের? সিআইএ হচ্ছে কি আমেরিকা, ওকে। মোসাদ এটা হচ্ছে কাদের? মোসাদ হচ্ছে কি ইসরায়েলের, ঠিক আছে। নাইচো হচ্ছে কোন দেশের? এটার একটু উত্তর করে দাও। 33-এর হচ্ছে কি নাইচো হচ্ছে কি জাপান। তোমরা দ্রুত উত্তর করতেছো না, এর জন্য হচ্ছে কি, এর জন্য আমার তাড়াতাড়ি যেতে হচ্ছে, ঠিক আছে। দ্রুত উত্তর করার চেষ্টা করো সবাই, দ্রুত উত্তর করার চেষ্টা করো, দ্রুত। তারপর মুদ্রা রাজধানী, এগুলো থেকেও কি প্রশ্ন হতে পারে। আর জাতিসংঘ তো আন্তর্জাতিকের টপিক না, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এই সম্মেলন, এগুলো হচ্ছে কি তোমাদের বইয়েরই টপিক, ইতিহাসের, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন আসলে তখন কি আন্তর্জাতিক পড়ি নেই এটা বললে হবে না। তো দেখো র্যান্ড কোন দেশের মুদ্রা? গুরুত্বপূর্ণ যে দেশের মুদ্রাগুলো আমাদের দক্ষিণ এশিয়ার মাঝে, ভুটানের মুদ্রাটা পড়বা। ভুটানের মুদ্রা হচ্ছে কি গুলট্রাম। ভুটানের ভাষা হচ্ছে কি, ভুটানের ভাষা হচ্ছে দুজংখা এবং রাজধানী হচ্ছে কি থিম্পু, ওকে। ভুটানটা গুরুত্বপূর্ণ। র্যান্ড হচ্ছে কোন দেশের মুদ্রা? 34। 34-এর উত্তর কি হবে? 34-এর উত্তর হবে কি দক্ষিণ আফ্রিকা। কি হবে? দক্ষিণ আফ্রিকা হচ্ছে কি 34-এর উত্তর, ঠিক আছে। 34-এর উত্তর হবে কি দক্ষিণ আফ্রিকা। তারপর ভুটানের মুদ্রাটা পড়বো। এছাড়াও যে মুদ্রা, পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে কি জোলোটি। এরকম গুরুত্বপূর্ণ মুদ্রাগুলো কি আমরা একটু পড়ে যাব, ওকে। তারপর 2024 সালে 29তম কপ সম্মেলন, কপ 29তম কপ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? 2024-এ 29তম কপ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? দ্রুত উত্তর করো। 35-এর উত্তর হচ্ছে কি আজারবাইজান। এর ক্যাপিটাল হচ্ছে কি বাকু। এই বাকুতে হচ্ছে কি 29তম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর, আমরা জানি বাংলাদেশের প্রধান নদীবন্দর হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে কি শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ। কি সেটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে কি প্রধান নদীবন্দর এবং একমাত্র উপকূলীয় নদীবন্দর হচ্ছে কি, দেখো কি হবে একমাত্র নদীবন্দর কি হবে? দ্রুত উত্তর করে দাও। ক্লাস আমাদের আর বেশিক্ষণ বলতে হচ্ছে কি 30-40 মিনিট মতো লাগতে পারে শেষ করতে আমাদের প্রশ্ন। সবাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে। দেখো এটার উত্তর কি হবে? বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর ভোলাগঞ্জ, কক্সবাজার না সন্দ্বীপ? কি হবে এটার উত্তর? এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে দাও, দ্রুত। এটার উত্তর হবে কি সন্দ্বীপ। সন্দ্বীপ হচ্ছে কি বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। তারপর এই হটলাইন নাম্বারগুলো গুরুত্বপূর্ণ। জরুরি সেবা হচ্ছে কি 999, জরুরি সেবা, ফায়ার সার্ভিস, পুলিশ, এগুলো হচ্ছে কি জরুরি সেবা হচ্ছে কি 999। তারপর হচ্ছে কি এই যে ভোটার হালনাগাদ, মানে হচ্ছে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, এই তাদের হটলাইন নাম্বার হচ্ছে কি 105। তারপরে 106 হচ্ছে কি দুদকের, ঠিক আছে, দুর্নীতি দমন কমিশন, দুদকের। আর 109 হচ্ছে কি নারী নির্যাতন প্রতিরোধে যে হটলাইন, সেটা হচ্ছে কি 109, ঠিক আছে, 109। দ্রুত উত্তর করে দাও। তারপর 38 নাম্বার, অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন জলবায়ু উপদেষ্টাকে, ঠিক আছে। অন্তর্বর্তী সরকারের আমরা জানি হচ্ছে কি এই যে তাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছে, এর মাঝে গুরুত্বপূর্ণগুলো আমাদের কি জানতে হবে। প্রধান উপদেষ্টা তো জানি আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে কি তৌহিদ হোসেন। তারপরে হচ্ছে কি স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে কি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তারপর হচ্ছে এই যুব ক্রীড়া এবং কি
স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারপরে বাণিজ্য হচ্ছে কি শেখ বশির, ঠিক আছে, এগুলোকে আমাদের জানতে হবে। ওকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও বন জলবায়ু উপদেষ্টাকে ফরিদা আক্তার, রিজওয়ানা আহমেদ, তারপর হচ্ছে কি রাজিয়া বানু। এই রাজিয়া বানু ছিল হচ্ছে কি যে আমাদের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির যে 34 জন সদস্য ছিল, এর প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, বিরোধী ছিল কি সুরঞ্জিত সেনগুপ্ত, আর হচ্ছে একজন মহিলা হচ্ছে কি এই রাজিয়া বানু, ঠিক আছে। আর পরিবেশ ও বন জলবায়ু উপদেষ্টা হচ্ছে কি সৈয়দা রিজওয়ানা হাসান, কে? সৈয়দা রিজওয়ানা হাসান। তারপর দেখো নিচের কোনটি আলুর একটি উন্নত জাত? এই যে কৃষি থেকে প্রশ্ন আসে হচ্ছে কি কোনটা কোন জাতের ফসল, মানে হচ্ছে কোন সিজনের ফসল, রবি না খরিফ মৌসুমের ফসল, এইটা আসে। আর হচ্ছে কি কৃষির যে গবেষণাগার, মানে যেখানে হচ্ছে কি এই গবেষণা ইনস্টিটিউটগুলো অবস্থিত, যেমন হচ্ছে কি মৎস্য প্রজাতি গবেষণাগার হচ্ছে ময়মনসিংহে, তারপর হচ্ছে কি মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে বগুড়ায়, তারপর হচ্ছে কি ইক্ষু গবেষণা কেন্দ্র হচ্ছে কি ঈশ্বরদী পাবনায়, তারপর হচ্ছে ধান গবেষণা কেন্দ্র হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, আম গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কি রাজশাহীতে। এইগুলো থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে উন্নত জাতের যে ফসলগুলো হয় এইগুলো থেকে প্রশ্ন হয়। আজকের ক্লাসের তথ্যগুলো মাস্ট তোমরা কি একটু মনে রেখে পরীক্ষার হলে যেও, অবশ্যই উপকৃত হবে। তারপর উন্নত জাতের ফসল, যেমন হচ্ছে কি যমুনা হচ্ছে উন্নত জাতের কি মরিচ, তারপর হচ্ছে সুমাত্রা ম্যানিলা, এটা হচ্ছে কি উন্নত জাতের তামাক, তারপর হচ্ছে কি কুফুরি, সিন্দুরি, ডায়মন্ড, কার্ডিনাল, এগুলো হচ্ছে কি আলুর উন্নত জাত। তারপর আমের যেগুলো হচ্ছে কি জাত রয়েছে যেগুলো তো আমরা জানি, ঠিক আছে। এখানে হচ্ছে কি ধানের ক্ষেত্রে হচ্ছে কি বিনা, যেটা হচ্ছে কি বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, আর একটা হচ্ছে কি বিরি মানে হচ্ছে কি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে কোথায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কি গাজীপুরের জয়দেবপুরে, আর ইরিটা হচ্ছে কি ফিলিপাইনের ম্যানিলায়, ঠিক আছে। এগুলো পরীক্ষা আসে কোথায় কোনটার গবেষণাগার অবস্থিত। তারপরে এই বিনা হচ্ছে কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, ঠিক আছে, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ময়মনসিংহের যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। তারপর এটাও তো বললাম গাজীপুরের জয়দেবপুরে, ইরিটা হচ্ছে কি ফিলিপাইনের ম্যানিলা, ঠিক আছে। তো এই যে উন্নত জাতগুলো এইগুলো আরো রয়েছে, যেগুলো হচ্ছে কি তরমুজ, তরমুজের হচ্ছে কি মধুবালা, আর হচ্ছে কি পদ্মা, হলুদ জাতের যে তরমুজটা দেখো এটা হচ্ছে কি মধুবালা, ঠিক আছে। আর পদ্মা হচ্ছে কি নর্মাল যে তরমুজটা দেখো এরকম, ঠিক আছে। তারপর ড্রামহেড, এটা হচ্ছে কি এটা হচ্ছে কফি, যেটা হচ্ছে ফুলকপি, এটার জাত হচ্ছে কি বাঁধাকপির উন্নত জাত হচ্ছে কি ড্রামহেড, ঠিক আছে। তারপর রূপালী তো আমরা জানি কি রূপালী, ইলামতি, এগুলো হচ্ছে কি আমের জাত, ঠিক আছে, এগুলো হচ্ছে উন্নত জাতের আমের জাত, ঠিক আছে। তারপরে এই পদ্মা যদি এইভাবে প্রশ্ন আসে, নদী ছাড়া পদ্মা কিসের জাত, এইভাবে প্রশ্ন আসে পারে। দুয়েল হচ্ছে কি দুয়েল হচ্ছে কি পাখি ছাড়া দুয়েল হচ্ছে কিসের জাত, সেটা হচ্ছে গমের জাত, এগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে উন্নত জাতেরই হচ্ছে কি আলু হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে, উন্নত জাতের হচ্ছে কি ডায়মন্ড। আচ্ছা ঠিক আছে, আমি তো উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে না, আর উত্তরটা আমি সবসময় অন্য কালার দিয়ে কি মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে কি ডায়মন্ড। তারপর দেখো বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তো এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে মাগুরছড়া গ্যাস ক্ষেত্রটা কোথায় তোমরা একটু উত্তর করে ফেলো। আর বর্তমানে হচ্ছে কি 29তম গ্যাস ক্ষেত্র, এটা হচ্ছে কি সর্বশেষ যেটা আবিষ্কৃত হয় ইলিশা 1, সেটা কোথায় ভোলায়। তারপর কোন প্রাকৃতিক সম্পদ কোথায় পাওয়া যায় এটা হচ্ছে পরীক্ষায় আসে, ঠিক আছে। যেমন হচ্ছে দিনাজপুরে কি পাওয়া যায় কয়লা, দিনাজপুরে কি পাওয়া যায় কয়লা। তারপর চীনামাটি পাওয়া যায় কোথায়, চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে, কোথায় নেত্রকোনার বিজয়পুরে হচ্ছে কি চীনামাটি পাওয়া যায়, ঠিক আছে। তারপর তেজস্ক্রিয় বালি পাওয়া যায় কোথায় কক্সবাজারে। তারপর কয়লা পাওয়া যায় সিলেটের, কয়লা হচ্ছে কোথায় দিনাজপুরে, এবং কি খনিজ তেল পাওয়া যায় হচ্ছে কি সিলেটের ওই অঞ্চলে। সিলেটের কুলাউড়া পাহাড় এবং সুমেশ্বরী নদীতে কি পাওয়া যায় ইউরেনিয়াম, কি পাওয়া যায় ইউরেনিয়াম। এগুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন হয়, অবশ্যই এগুলো কি দেখে যাবা। আমি আমার সর্বোচ্চ ফাস্ট করতেছি, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে শুধু কি তথ্যগুলো মাথায় একদিনের জন্য রাখো, কালকের পর ভুলে যেও। তারপর আবার যে কি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে এর আগেও কি আমরা এরকম ম্যারাথন ক্লাস আগে থেকে নেওয়ার চেষ্টা করবো, ওকে, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু, এই যে প্রোটোকলগুলো রয়েছে রামসার সাইট, এইগুলো কি গুরুত্বপূর্ণ, প্রোটোকলের সাথে হচ্ছে কি এগুলা পড়বো আমরা একটু প্রোটোকল। তারপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে স্বীকৃতি সাইটগুলো থাকে এগুলো থেকেও প্রশ্ন হয়, ঠিক আছে। তো কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস, কি কি সেটা বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস,
তারপর দেখো ক্যাপ অফ গড হোপ কোথায় অবস্থিত? ক্যাপ অফ গড হোপ এটা হচ্ছে কি একটা অন্তরীপ। অন্তরীপ আমি তো আগেই বলেছি প্রণালীর ঠিক উল্টোই হচ্ছে কি অন্তরীপ। প্রণালী হচ্ছে কি দুইটা জলপথকে একসাথে করে স্থলভাগকে আলাদা করে, আর অন্তরীপ হচ্ছে দুইটা কি হয় জলভাগকে একসাথে করে স্থলভাগকে কি স্থলভাগকে একসাথে করে জলভাগকে কি আলাদা করে। ঠিক আছে, তো এই কয়টা অন্তরীপ গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কি হর্ন অন্তরীপ, যেটা হচ্ছে কি চিলির নিচে, একদম চিলির নিচে হচ্ছে কি হর্ন অন্তরীপ। আর ক্যাপ অফ গড হোপ হচ্ছে কোথায়? ওই তো পর্তুগিজরা যখন হচ্ছে কি ক্যাপ অফ গড হোপ হয়ে হচ্ছে কি কালিকট বন্দরে পৌঁছায়, এইগুলো কি এই বইয়ের প্রশ্ন মাঝেই পড়ে। আন্তর্জাতিক তোমরা আবার মনে করো না স্যার শুধু আন্তর্জাতিক পড়াচ্ছে, ইতিহাসের সাথে রিলেট করে কি আমি পড়াচ্ছি। ঠিক আছে, আর ভূগোলের ক্ষেত্রে বললাম যে প্রথম পার্টের হচ্ছে কি পৃথিবীর গঠন, তারপর হচ্ছে কি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, নদ নদী, এইগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। ইতিহাসের ক্ষেত্রে যেগুলো তো আমি কি আলোচনাই করে দিচ্ছি বেশিরভাগ। ঠিক আছে, 40-এর উত্তর কি বললাম, সেটা হচ্ছে মৌলভীবাজার। ঠিক আছে, 40-এর উত্তর হচ্ছে কি মৌলভীবাজার। ঠিক আছে, তারপর দেখো কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু সেটা হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস। এই উত্তরগুলোকে আমি মার্ক করে দিচ্ছি। দেখো 40-এর উত্তর কি দিয়েছি, দেখো এটা হচ্ছে কি ক্যাপ অফ গড হোপ হচ্ছে কোথায়? দক্ষিণ আফ্রিকায়। কোথায়? দক্ষিণ আফ্রিকায় হচ্ছে কি ক্যাপ অফ গড হোপ। এইটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ, তাই না? এই আফ্রিকা মহাদেশের এই অংশে হচ্ছে কি ক্যাপ অফ গড হোপ অন্তরীপ। ওকে, তারপর দেখো কোন প্রতিষ্ঠান ভৌগোলিক নির্দেশক পণ্য, যে এই যে জিআই পণ্য নিয়ে হচ্ছে কি আমরা এত মাতামাতি করি, এই জিআই পণ্য স্বীকৃতি কোন সংগঠন থেকে দেওয়া হয়? ঠিক আছে, কোন সংগঠন থেকে দেওয়া হয়? উত্তর করো। ইউনিডো, ইউনেস্কো, ইফাত, তারপর হচ্ছে কি ডব্লিউআইপিও। খাদ্য সংক্রান্ত যে সংস্থাগুলো আছে খাদ্য, যেমন হচ্ছে কি ডব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারপর হচ্ছে কি ইফাত। এই খাদ্য সংক্রান্ত যেগুলো আছে এগুলো হচ্ছে কি ইতালির রোম। টাকা সংক্রান্ত হচ্ছে কি ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, টাকা সংক্রান্ত আইবিআরডি, আইএমএফ, ডব্লিউবি এগুলো হচ্ছে কি সব হচ্ছে কি ওয়াশিংটন ডিসি, মনে রাখবা। আর জেনেভার গুলো তো বলেই দিছি, যদি আসে এখান থেকে আমরা উত্তর করতে পারবো। এটা হচ্ছে কি এটার উত্তর কি ডব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটাই কি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হচ্ছে কি এটা দিয়ে থাকে। ডব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর হচ্ছে কি জেনেভা। কোথায়? জেনেভায়। তারপর ইন্ডিকা কার গ্রন্থ? এই যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ের গুলো আসতে পারে, আর হচ্ছে কি আগের যারা পরিব্রাজক ছিল যেমন মেগাস্তিনিসের হচ্ছে কি ইন্ডিকা, তারপর হচ্ছে ইবনে বতুতার হচ্ছে কি কিতাবুল রেহেলা, তারপর হচ্ছে হিউয়েন সাংয়ের হচ্ছে কি সিদ্ধি। হিউয়েন সাংয়ের গ্রন্থের নাম হচ্ছে কি সিদ্ধি। ঠিক আছে, তারপর আরো যারা রয়েছে ইন্ডিকা হচ্ছে কি মেগাস্তিনিস। এগুলো ছাড়াও কৌটিল্যের হচ্ছে কি অর্থশাস্ত্র। ঠিক আছে, মেগাস্তিনিসের তো আমরা তো জানলাম, সেটা হচ্ছে কি ইন্ডিকা। এইগুলো ছাড়াও সাম্প্রতিক সময়ে যেগুলো আছে এগুলো কি অনেক গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে কি ভারতের দিকে যদি আমরা যাই, গড অফ স্মল থিংস কার? অরুন্ধতী রয়। গড অফ স্মল থিং কার? অরুন্ধতী রয়। তারপর আরো যারা হচ্ছে কি কোন বইয়ের জনক বা কোনো বিষয়ের জনক, যেমন হচ্ছে কি প্লেটোর হচ্ছে কি প্লেটোর হচ্ছে দ্য রিপাবলিক। তারপর হচ্ছে দ্য পলিটিক্স হচ্ছে কার? এরিস্টটল। এইটা যার যে অক্ষর এটার দিকে যাবে না, এটা দিয়ে মনে রাখবা। ভারতের দিকে গেলে হচ্ছে কি গড অফ স্মল থিং হচ্ছে অরুন্ধতী রায়। ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে কি জওহরলাল নেহেরু। তারপরে হচ্ছে কি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হচ্ছে কি মহাত্মা গান্ধী। তারপর বেনজির ভুট্টোর হচ্ছে কি ডটার অফ দ্য ইস্ট। এগুলো কি আমরা ভারত পাকিস্তানের দিক থেকে বাংলাদেশে আসলে হচ্ছে কি যাদেরটা পড়বো তাদের মাঝে কি ইংলিশে যারা গুরুত্বপূর্ণ বই রেখেছেন গোল্ডেন এজ কার? হচ্ছে তাহমিমা আনাম। গোল্ডেন এজ হচ্ছে কার? তাহমিমা আনাম। ব্রিকল্যান্ড আনটোল্ড স্টোরি হচ্ছে কার? মনিকা আলী। এইগুলা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এগুলা থেকে প্রশ্ন আসবে মাস্ট। ঠিক আছে, তারপর উক্তিগুলো থেকেও মাস্ট আসবে। তারপর যদি আমেরিকার দিকে যাই, বারাক ওবামার বই কি কি? ড্রিমস ফ্রম মাই ফাদার, দ্য অডেসিটি অফ হোপ, প্রমিস ল্যান্ড। এগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে বারাক ওবামার। ঠিক আছে, আর জো বাইডেনের বই হচ্ছে কি প্রমিসেস টু কিপস। প্রমিসেস টু কিপ হচ্ছে কার? জো বাইডেন। তারপর নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ কার? এটা এটা হচ্ছে কি নেলসন ম্যান্ডেলার বই। তারপর অ্যাডলফ হিটলারের বই হচ্ছে কি মেইন ক্যাম্প। অ্যাডলফ হিটলারের বই হচ্ছে কি মেইন ক্যাম্প। ওকে, এই বইগুলো কি অনেক গুরুত্বপূর্ণ। তারপর একটু সাহিত্যের দিকে যদি যাই, ওয়ার অ্যান্ড পিস হচ্ছে কার? লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস হচ্ছে কার? লিও টলস্টয়। কার্ল মার্কসের বইগুলো কি? ডাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওয়ার অ্যান্ড পিস বললাম লিও টলস্টয়, তারপর হচ্ছে কি কার্ল মার্কসের হচ্ছে কি ডাস ক্যাপিটাল। ঠিক আছে, ডাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো হচ্ছে কি কার্ল মার্কস।
তারপর সাহিত্যের দিকে যদি যাই, এ টেল অফ টু সিটিজ হচ্ছে কার? চার্লস ডিকেন্স। কার? চার্লস ডিকেন্স। এইগুলো আমরা কি এই বইগুলো কি মনে রাখবো। তারপর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি, তার বই হচ্ছে কি দ্য প্রিন্স। তার বইয়ের নাম হচ্ছে কি দ্য প্রিন্স। ঠিক আছে, এক্সপ্লেনেশন না দিলে তো তোমাদের কমন পড়বে না, এগুলো তো তোমরা পড়ে আসছো। ঠিক আছে, তো কৌটিল্যর হচ্ছে কি অর্থশাস্ত্র। ঠিক আছে, দ্রুত তোমরা উত্তর করবে, আমরা দ্রুত উত্তর শেষ করব। ঠিক আছে, দ্রুত। এটা হচ্ছে কি, এটার উত্তর হবে কি মেগাস্থিনিস। এটার উত্তর হবে কি মেগাস্থিনিস হচ্ছে কি এই ইন্ডিকা গ্রন্থের লেখক। তারপর হচ্ছে নিপোর্ট, এটা কোন বিষয় নিয়ে কাজ করে? নিপোর্ট হচ্ছে কোন বিষয় নিয়ে কাজ করে? দ্রুত উত্তর করো, দ্রুত দ্রুত উত্তর করো, দ্রুত দ্রুত উত্তর করো, দ্রুত। তাহলে দ্রুত, বেশি ব্যাখ্যা দিব না। তোমরা হচ্ছে কি বেশি হচ্ছে কি দিতেছো, মানে লেট করতেছো, তাই হচ্ছে কি বেশি ব্যাখ্যা আসতেছে। দ্রুত উত্তর করে ফেলবো, তাহলে ব্যাখ্যা কম আসবে। নিপোর্ট হচ্ছে কি নিয়ে কাজ করে? নিপোর্ট হচ্ছে কি জনসংখ্যা। কি নিয়ে? জনসংখ্যা। যেটা হচ্ছে কি নিয়ে কাজ করে? জনসংখ্যা। নিপোর্ট কি নিয়ে কাজ করে? জনসংখ্যা। তারপর দেখো 46, বাংলাদেশের প্রথম জীবন্ত সত্তা নদী কোনটি? বাংলাদেশের প্রথম জীবন্ত সত্তা নদী। ঠিক আছে, বাংলাদেশের প্রথম জীবন্ত সত্তা নদী, জীবন্ত সত্তা নদী কোনটি? দ্রুত উত্তর করো, জীবন্ত সত্তা নদী। ঠিক আছে, বই এইগুলা থেকে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কি তোমরা চিটাং বিশ্ববিদ্যালয়ের একটা বই দেখেছিলে হচ্ছে কি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এটা হচ্ছে কার? মেজর জলিল। তারপর নেতা ও পিতা, এটা হচ্ছে কি তাজউদ্দিন আহমেদের মেয়ের বই, শারমিন কি যেন নামটা। ঠিক আছে, শারমিন দেখলে অপশনে উত্তর দাগাই দেবা। ঠিক আছে, তাও এটা কি হবে দেখো, দ্রুত। তুরাগ নদী, শীতলক্ষা নদী, পদ্মা নদী। ঠিক আছে, দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। এটার উত্তর কি হবে? তোমরা দ্রুত উত্তর করলে ব্যাখ্যায় যাব কম। দেখো, দ্রুত উত্তর করো। হালদা নদী, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন নদী। কার্প জাতীয় মাছের পোনা প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় কি হালদা নদীতে, এবং এই নদীর উৎপত্তি এবং কি উৎস এবং শেষ বাংলাদেশে। ঠিক আছে, কোন নদীর? হালদা নদীর। উৎপত্তি হয় কোথায়? খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে শেষ। বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে কি শেষ। প্রাকৃতিকভাবে কি হয়? এখানে কার্প জাতীয় মাছের পোনা পাওয়া যায়। তো জীবন্ত সত্তা নদী হচ্ছে কি এই তুরাগ নদী। ঠিক আছে, জীবন্ত সত্তা নদী হচ্ছে কি এই তুরাগ নদী, যেটা হচ্ছে কি টঙ্গীতে অবস্থিত, টঙ্গী দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, হালদা বললাম কি যেগুলো থেকে প্রশ্ন আসে বলে দিছি। তারপর দেখো, গজলডোবা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? গজলডোবা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি পদ্মা নদীতে হচ্ছে বাঁধ কি, সেটা হচ্ছে কি ফারাক্কা বাঁধ। পদ্মা নদীতে হচ্ছে কি ফারাক্কা বাঁধ। বাংলাদেশ থেকে হচ্ছে কি 16.16 কিলোমিটার দূরে হচ্ছে কি এই ফারাক্কা বাঁধ। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র নদীতে কি আমাদের জানা লাগবে না, এই দুইটা তিনটা থেকে আমরা কি জেনে যাই। আর হচ্ছে যে বাঁধগুলো গুরুত্বপূর্ণ, টিপাই মুখ বাঁধ, টিপাই মুখ বাঁধ, সেটা হচ্ছে কি ভারতের বরাক নদীতে। কি নদীতে? বরাক নদীতে হচ্ছে কি টিপাই মুখ বাঁধ। ফারাক্কা বাঁধ হচ্ছে কি পদ্মা নদীতে। তারপর হচ্ছে ডুম্বুর বাঁধ হচ্ছে কি এই কিছুদিন আগে যে বাঁধের কারণে বন্যা হলো, সেটা হচ্ছে কোথায়? এই গোমতী নদীতে হচ্ছে কি এই ডুম্বুর বাঁধ। ঠিক আছে, তাহলে তিস্তা নদীতে হচ্ছে কি, এটার উত্তর কি হবে? গজলডোবা বাঁধ হচ্ছে কি তিস্তা নদী। কোন নদী? তিস্তা নদী। তিস্তা নদীতে হচ্ছে কি এই গজলডোবা বাঁধ, এবং তিস্তা নদীতে বলা হয় কি উত্তরবঙ্গের লাইফ লাইন। ঠিক আছে, তারপর দেখো আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা আমরা একটা জানি হচ্ছে কি আইসিজে, আরেকটা হচ্ছে কি আইসিসি। ঠিক আছে, একটা হচ্ছে কি আইসিজে, আরেকটা হচ্ছে কি আইসিসি। ঠিক আছে, একটা হচ্ছে কি আন্তর্জাতিক আদালত, একটা হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ আদালত। ঠিক আছে, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। কোনটার বিচারক সংখ্যা কত? ঠিক আছে, দেখো কোনটার বিচারক সংখ্যা কত, তোমরা দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করলে আমরা কি পরের প্রশ্নে যেতে পারি। দেখো এখানে বিচারক সংখ্যা হচ্ছে কতজন? 18 জন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিচারক সংখ্যা হচ্ছে কতজন? 18 জন। এবং আইসিসি এটার বিচারক সংখ্যা হচ্ছে কতজন? 15 জন। এবং এই বিচারকদের মেয়াদকাল হচ্ছে কত বছর? 9 বছর। কত বছর? 9 বছর। এবং সভাপতির মেয়াদকাল হচ্ছে কি 3 বছর। ঠিক আছে, এগুলো আমরা জেনে যাব। এবং এটার সদর কোথায়? হ্যাক, নেদারল্যান্ডের হ্যাক শহর হচ্ছে কি এটা। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা কতজন? 18 জন। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? দ্রুত উত্তর করো, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? তোমরা দ্রুত উত্তর করলেই হচ্ছে কি, দ্রুত উত্তর করলেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছো, যেগুলো কমেন্ট পড়ে কি খুবই হাসি পাচ্ছে। ঠিক আছে,
তো এই ধরনের কমেন্ট না করাই ভালো, ঠিক আছে? তোমরা দ্রুত উত্তর করে ফেলো। ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি বিপ্লব হয় কত সালে? 1789 সালে হচ্ছে কি ফরাসি বিপ্লব সংগঠিত হয়। সাম্য, মৈত্রী আর হচ্ছে কি স্বাধীনতা ছিল এই কিসের মূল মন্ত্র? এই ফরাসি বিপ্লবের মূল মন্ত্র। এবং ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? দ্রুত উত্তর করো। 9 জন না, বিচারকের সংখ্যা হচ্ছে 18 জন, আর 9 জন 9 বছর হচ্ছে কি বিচারকদের মেয়াদকাল, যেটা হচ্ছে কি আইসিজের বিচারকদের মেয়াদকাল। ওকে, হ্যাঁ, উত্তর করেছো নেপোলিয়ন, উত্তর সঠিক হয়েছে। লিটল কর্পোরাল খ্যাত নেপোলিয়ন হচ্ছে কি ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কি লিটল কর্পোরাল খ্যাত হচ্ছে কি নেপোলিয়নকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এর সদর কোথায়? ডব্লিউটিওর আগের নাম ছিল কি গ্যাট। এইটা পরবর্তীতে হচ্ছে কি 1995 সালের হচ্ছে কি 1 জানুয়ারি হচ্ছে কি এটা উরুগুয়ে রাউন্ড টেবিল বৈঠকের পরবর্তীতে হচ্ছে কি এটাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করা হয় ডব্লিউটিও। এটার সদর কোথায়? একটু আগেই কি এটা আমি বলেছি। এটা কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা হচ্ছে কি জেনেভায়। কোথায়? জেনেভায় অবস্থিত হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দ্রুত কমেন্ট করো, দ্রুত সবাই দ্রুত কমেন্ট করলে আমরা কি দ্রুত প্রশ্নগুলো সলভ দিতে পারি, ঠিক আছে? দ্রুত। তারপর দেখো গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা এই গানগুলোর কোন অঞ্চলের? এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা হচ্ছে কি রাজশাহী বা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জের হচ্ছে কি সঙ্গীত হচ্ছে কি গম্ভীরা। তারপর জারি সারি এগুলো হচ্ছে কি ভাটিয়ালি, এগুলো হচ্ছে কি ভাটি অঞ্চলের বা হচ্ছে কি ময়মনসিংহ এই অঞ্চলের গান হচ্ছে কি ভাটিয়ালি। তারপর দেখো বিলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলুনিয়া এই যে স্থলবন্দর, নদীবন্দর, সমুদ্র বন্দর, দেখো বাংলাদেশের স্থলবন্দর হচ্ছে কয়টি? 25টি। নদীবন্দর বা হচ্ছে সমুদ্র বন্দর হচ্ছে কয়টি? 4টি। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকে এরকম বিমানবন্দর হচ্ছে কয়টি? 3টি। তারপর নদীবন্দর হচ্ছে কি 54টি। সর্বশেষ যেটা হচ্ছে কি উপকূলীয় নদীবন্দর সেটা হচ্ছে কি এই সন্দ্বীপের, ঠিক আছে? যেটা সবচেয়ে প্রধান সেটা তো আগে আলোচনা করেছি। এই 25টির মাঝে হচ্ছে কি সব থেকে বড় হচ্ছে কোনটা? বেনাপুল। কোনটা? বেনাপুল, ঠিক আছে? তো এই সীমান্তগুলো হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ এবং স্থলবন্দরগুলো কি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে কি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে কি শাহজালাল আমানত শাহ, একটা হচ্ছে কি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তারপর হচ্ছে কি পায়রা, চট্টগ্রাম, মংলা, আর লাস্ট যেটা হচ্ছে কি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশের 4টি। তারপরে নদী বন্দর নিয়ে তো আলোচনা করলাম, ঠিক আছে? দেখো তাহলে বিলোনিয়া সীমান্ত কোথায়? বিলোনিয়া সীমান্ত হচ্ছে কি ফেনী। বিলোনিয়া সীমান্ত সিলেটে হচ্ছে কি তামাবিল। যশোরের হচ্ছে কি বেনাপোল, ঠিক আছে? সাতক্ষীরার হচ্ছে বুমরা স্থলবন্দর, ঠিক আছে? ফেনীর হচ্ছে কি এই বিলোনিয়া। ফেনীর উত্তর তাহলে কি এটার উত্তর কি? এটার উত্তর হবে ফেনী। তারপর বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়, একটু আগেই বললাম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে হয়? একটু আগেই পড়েছি, তোমাদের পারা উচিত। দ্রুত উত্তর করো, দ্রুতই তোমাদের ইংলিশ ক্লাসে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? দ্রুত উত্তর করো, ঠিক আছে? বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম কত সালে শুরু হয়? ঠিক আছে, তাড়াতাড়ি করে দিচ্ছি, সমস্যা নেই। আর 10-15 মিনিটেই কি আমাদের 10 মিনিট লাগবে ম্যাক্স। দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয় কত সালে? 1 জানুয়ারি 1995 সালে। এবং বাংলাদেশ এই দিন কি সদস্য হয়? দেখো 76-এর মনন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? 54 নম্বর প্রশ্ন। দ্রুত উত্তর করো 54 নম্বর প্রশ্নের। 76-এর মনন্তর বাংলা কত সনে অনুষ্ঠিত হয়? 76-এর মনন্তর আমরা জানি ইংরেজি হচ্ছে কি 1770 সালে হচ্ছে কি এই 76-এর মনন্তর হয়। তাহলে বাংলা কত সালে হয়? দ্রুত উত্তর করো, দ্রুত। দুইটা মনন্তর গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি 50-এর মনন্তর, একটা হচ্ছে কি 76-এর মনন্তর। 76-এর মনন্তর বাংলা কত সালে হয়? বাংলা হচ্ছে কি 1176। বাংলা হচ্ছে কি 1176 সালে হচ্ছে কি 76-এর মনন্তর হয়। আরেকটা হচ্ছে 50-এর মনন্তর, যেটা হচ্ছে কি 1350 সালে হয় বাংলা। আর ইংরেজি হয় কি 1943, ঠিক আছে? এই দুইটাই কি গুরুত্বপূর্ণ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কি 1176-এ হয় কি 76-এর মনন্তর।
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। 55। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে কি বাংলাদেশ এবং কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কত সালে? 1985 সালে সার্ক কি প্রতিষ্ঠিত হয়। এবং সার্কের যে আঞ্চলিক কেন্দ্র, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে কি কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর হচ্ছে কি কাঠমান্ডু। আঞ্চলিক অনেকগুলো কেন্দ্র রয়েছে, যার মধ্যে হচ্ছে কি সার্ক দুর্যোগ কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে কোথায়? ভারতে। তারপর সার্ক আবহাওয়া কেন্দ্র হচ্ছে কোথায়? বাংলাদেশে। ঠিক আছে, আবহাওয়া কেন্দ্র কৃষি কেন্দ্র হচ্ছে কি বাংলাদেশে। ঠিক আছে, তারপর সার্ক শক্তি কেন্দ্র হচ্ছে কি পাকিস্তানে। সার্ক শক্তি কেন্দ্র হচ্ছে কোথায়? পাকিস্তানে। ঠিক আছে, এবং সার্ক সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কি শ্রীলঙ্কায়। ঠিক আছে, সার্ক সাংস্কৃতিক রাজধানী হচ্ছে শ্রীলঙ্কা। এগুলো মনোযোগ দিয়ে পড়বো আমরা। 1985 কাঠমান্ডু হচ্ছে কি সদর দপ্তর। সার্ক দুর্যোগ কেন্দ্র হচ্ছে কি গুজরাট, গান্ধীনগর গুজরাট হচ্ছে কি সার্ক কি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে কি গুজরাট। সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে কি নয়াদিল্লি। তারপর হচ্ছে কি ওয়াটারলু যুদ্ধ কত সালে সংগঠিত হয়? ওয়াটারলু যুদ্ধ কত সালে সংগঠিত হয়? দ্রুত উত্তর করো। ওয়াটারলু যুদ্ধ কত সালে? যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, যেমন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কি 1556, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। শেষ যুদ্ধ হচ্ছে কি 1761, গুরুত্বপূর্ণ এগুলো। তারপর হচ্ছে কি ওয়াটারলু যুদ্ধ হচ্ছে কি 1815, ট্রাফালগার যুদ্ধ হচ্ছে কি 1805, পলাশির যুদ্ধ হচ্ছে কি 1757, বক্সারের যুদ্ধ হচ্ছে কি 1764। প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা সকলেই কি জানি। ঠিক আছে, তারপর 1982 সালে হয় কি ফকল্যান্ড যুদ্ধ। এইগুলো কি গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, সালগুলোকে আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? ওয়াটারলু যুদ্ধ হবে কি কত সালে? 1905 সালে। তারপর দেখো 57, কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে কি মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতার 4টা ভাগ, সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে কি ক্যালোডীয়। সুমেরীয়দের অবদান ছিল চাকা আবিষ্কার আর হচ্ছে কি কিউনিফর্ম রীতির আবিষ্কার। আর ব্যাবিলনদের অবদান ছিল আইন সংকলনে। অ্যাসিরীয়দের অবদান ছিল কি বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে আর কি পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশ রেখায় ভাগ করে। আর ক্যালোডীয়দের অবদান ছিল কি এই যে ঝুলন্ত উদ্যান ছিল, এই ঝুলন্ত উদ্যানটা কি তারা আবিষ্কার করে। এটার স্থপতি ছিল কি নেবুচাঁদ নেজার। তাহলে কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা? সুমেরীয়রা। কোন কিউনিফর্ম লিখন পদ্ধতিতে একটা মহাকাব্য ছিল, সেটার নাম ছিল কি গিলগামেশ। সেটার নাম ছিল কি গিলগামেশ। কারা করে এটা? সুমেরীয়রা। আরেকটা লিখন পদ্ধতি আছে হায়ারোগ্রাফিক, সেটা হচ্ছে কি মিশরীয়রা। বর্ণমালা আবিষ্কারে অবদান রাখে হচ্ছে কারা? ফিনিশীয়রা। ঠিক আছে, এই 30 দিন 1 মাস 12 মাস 1 বছর এই গণনা পদ্ধতি আবিষ্কার করে কারা? মিশরীয়রা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ। 58 একটু উত্তর করে দাও। আমি সভ্যতা নিয়ে একটু অবস্থানগুলো কয়েকটা বলে দেই। তারপর হচ্ছে কি পারস্য সভ্যতা হচ্ছে কোথায়? ইরানে। আর মেসোপটেমিয়ার সভ্যতার অবস্থান ছিল কি ইরাক থেকে একদম কি ওই সিরিয়ার ওই পর্যন্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখো আরো যে সভ্যতাগুলো রয়েছে প্যালেস্টাইনে, এই ইসরায়েলের যে জায়গাটুকু, এখানে ছিল কি হিব্রু সভ্যতা। সিন্ধু সভ্যতার অবস্থান ছিল এই পাক ভারত উপমহাদেশে পাকিস্তানে। এখানে 2টা নগরী ছিল, হরপ্পা আর হচ্ছে কি মহেঞ্জোদারো। আর এই সিন্ধু সভ্যতার অবদান ছিল কি বাটখার আবিষ্কার এবং হচ্ছে কি তারা ওই সময়ে কি সভ্যতায় অনেক উন্নত ছিল। ঠিক আছে, সভ্যতায় অনেক বেশি উন্নত ছিল। তারা হচ্ছে কি ড্রেনেজ সিস্টেমের ব্যবহার করতো ওই সময়। কারা? সিন্ধু সভ্যতার মানুষজন। তারপর মায়া সভ্যতা হচ্ছে কি ওই মধ্য আমেরিকা অঞ্চলে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইনকা সভ্যতা হচ্ছে কোথায়? পেরু। ওকে, তারপর দেখো ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? দ্রুত উত্তর করো। 58 উত্তর করো দ্রুত। এটার উত্তর কি হবে? তুরস্ক, স্পেন, না ইতালি, না গ্রিস? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীটা কোথায়? দ্রুত উত্তর করো। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে কোথায়? তুরস্কে। তারপর বাংলাদেশের কৃষি দিবস পালিত হয় কত সালে? কত তারিখ? মানে হচ্ছে কৃষি দিবস পালিত হয় কত তারিখ? দ্রুত উত্তর করো। কৃষি দিবস পালিত হয় কত তারিখ? কৃষি দিবস পালিত হয় কত তারিখ? দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করো। কৃষি দিবস পালিত হয় কত তারিখ? দ্রুত দ্রুত উত্তর করো।
কৃষি দিবস পালিত হয় কত তারিখ? ইংরেজিতে থাকলে হচ্ছে কি 15 সেপ্টেম্বর, সেপ্টেম্বর, আর বাংলা থাকলে হচ্ছে কি পহেলা অগ্রহায়ণ। ঠিক আছে, পহেলা অগ্রহায়ণ। তারপর 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? ভারতের আমরা জানি কি 5টা রাজ্যের সীমান্ত রয়েছে, আর ভারতের কয়টি? 2টি। এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, 30টি হচ্ছে ভারতের সাথে, 3টি হচ্ছে কি এই মায়ানমারের সাথে। এখান থেকে যদি প্রশ্ন আসে, এবং একটি জেলা হচ্ছে কি যৌথ, যেটা হচ্ছে কি রাঙ্গামাটি। ঠিক আছে, সেটা হচ্ছে কি রাঙ্গামাটি। তাহলে কয়টির সাথে রয়েছে? 2টির সাথে, মায়ানমারের 2টি অঙ্গরাজ্যের সাথে। তারপর লাইন অফ কন্ট্রোল কোন 2 দেশের মধ্যে অবস্থিত? এই যে সীমান্তগুলো রয়েছে, যেমন হচ্ছে কি 38 ডিগ্রি অক্ষরেখা 2 কোরিয়া, 17 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে কি 2 ভিয়েতনাম। ঠিক আছে, তারপর 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে কি যুক্তরাষ্ট্র কানাডা। ঠিক আছে, এই যে অক্ষরেখা ছাড়া হচ্ছে কি অনেকগুলো লাইন রয়েছে, যেমন রেডক্লিফ লাইন, তারপর হচ্ছে কি সোনোডা লাইন। সোনোডা লাইন হচ্ছে কি, সোনোডা লাইন হচ্ছে কি মেক্সিকো আর হচ্ছে কি ইউএস এর মাঝে। এইগুলো কি গুরুত্ব দিয়ে কি আমরা পড়বো। তেমনি হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল এই পাক ভারত উপমহাদেশে রয়েছে, সেটা হচ্ছে কি পাক ভারত উপমহাদেশে কোনটা? ইসরায়েল, জর্ডান, বাদ। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া তো বললাম 38 ডিগ্রি। চীন, তাইওয়ান এটাও নয়। তাহলে হচ্ছে কি ভারত এবং কি পাকিস্তান। ঠিক আছে, ভারত পাকিস্তান হচ্ছে কি, ভারত পাকিস্তান হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল। কয়েকদিন আগে যে যুদ্ধ হলো এইখানে কি এই টপিকটা ছিল। ঠিক আছে, তারপর দেখো 62, যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে কি ক্রয় করা হয়? আলাস্কা ক্রয় করে হচ্ছে কাদের কাছ থেকে? আলাস্কা ক্রয় করে হচ্ছে কি রাশিয়ার কাছ থেকে। আর লুইসিয়ানা যে অঙ্গরাজ্যটা রয়েছে, এটা হচ্ছে কাদের কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। ঠিক আছে, ফ্রেঞ্চ ভাষা অধ্যুষিত অঞ্চল হচ্ছে কি লুইজিয়ানা। তারপর জাতিসংঘ সনদ প্রণীত হয় কোথায়? জাতিসংঘের প্রথম পদক্ষেপ হচ্ছে কি লন্ডন ঘোষণা, এবং ভেটো ক্ষমতা দেওয়া হয় ইয়ালটা কনফারেন্সের মাধ্যমে। আর হচ্ছে কি জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়? সান ফ্রান্সিসকোতে। কোথায়? সান ফ্রান্সিসকোতে হচ্ছে কি জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। এটার উত্তর হবে কি সান ফ্রান্সিসকো। ঠিক আছে, সেটার উত্তর হবে কি সান ফ্রান্সিসকো। এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। এবং এর অঙ্গ সংগঠন কয়টি? 6টি। নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, তারপর হচ্ছে ইকোসক অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, তারপরে হচ্ছে কি সচিবালয়, আরেকটা হচ্ছে কি সচিবালয়, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। তারপর দেখো বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধান হচ্ছে কি প্রস্তাবনা কয়টি? 1টি। সংবিধানের হচ্ছে মূলনীতি কয়টি? 4টি। তফসিল 7টি। 13টি হচ্ছে কি পরিচ্ছেদ, 11টি হচ্ছে কি অনুচ্ছেদ, তারপর হচ্ছে কি 153টি হচ্ছে কি অনুচ্ছেদ। ঠিক আছে, 11টি হচ্ছে ভাগ, 153টি হচ্ছে কি অনুচ্ছেদ, 17টি হচ্ছে কি সংশোধনী। সংশোধনীর মাঝে 2টা পড়লে হবে, সংশোধনী ত্রয়োদশ সংশোধনী আর হচ্ছে কি পঞ্চদশ সংশোধনী। প্রথম সংশোধনীটা হয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, আর পঞ্চদশ সংশোধনী হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, ত্রয়োদশ হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। আমি খুবই দ্রুত যাচ্ছি, দ্রুত কি শুনে যাও শুধু। তারপরে এই ভাগের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, দ্বিতীয় রাষ্ট্র পরিচালনা মূলনীতি, তৃতীয় হচ্ছে কি মৌলিক অধিকার। তাহলে এখানে মৌলিক অধিকার কততম ভাগে? তৃতীয় ভাগে। কত ভাগে? তৃতীয় ভাগে কি মৌলিক অধিকার কথা বলা হয়েছে। ঠিক আছে, আমি পিডিএফ এর জন্য বারবার বলেছি যে ওই আইডিতে ইনবক্স করলে কি তোমাদের পিডিএফটা প্রোভাইড করা হবে। দেখো তারপর বাংলাদেশে বর্তমান অ্যাটর্নি জেনারেল, বর্তমানে যে গুরুত্বপূর্ণ পদবিগুলো আছে, যেমন হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, রাষ্ট্রপতি হচ্ছে কি শাহাবুদ্দিন চুপ্পু, প্রধান উপদেষ্টা হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে কি তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে কি সৈয়দ আহসান এইস মনসুর, তিনি হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। তারপর সেনাপ্রধান হচ্ছে কি ওয়াকারুজ্জামান। ঠিক আছে, এগুলো আমরা কি গুরুত্ব দিয়ে জানবো। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি মোহাম্মদ আসাদুজ্জামান। তারপর জাপানের পার্লামেন্টের নাম কি? এই গুরুত্বপূর্ণ হচ্ছে কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে কি ডায়েট। আমি কি খুবই দ্রুত যাচ্ছি, উত্তরগুলো জাস্ট দেখে যাও। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে কি ডায়েট। ঠিক আছে, তারপর লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? গুরুত্বপূর্ণ যে পাহাড়গুলোর উপর বা হচ্ছে কি জয়ন্তিকা, জয়ন্তিকা পাহাড় হচ্ছে কি সিলেট। গারো পাহাড় হচ্ছে কি গারো পাহাড় হচ্ছে কোথায়? ময়মনসিংহ। আর লালমাই পাহাড় হচ্ছে কি লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা। ঠিক আছে, লালমাই পাহাড় কোথায়? কুমিল্লা। তারপর বিভিন্ন জেলার পুরাতন নাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কক্সবাজার হচ্ছে কি পালংকিং। ঠিক আছে, রাজশাহীর হচ্ছে রামপুর বোয়ালিয়া। ময়মনসিংহের হচ্ছে কি ময়মনসিংহের হচ্ছে নাসিরাবাদ বা হচ্ছে কি মুমেনশাহী। ঠিক আছে, ময়মনসিংহ হচ্ছে কি নাসিরাবাদ। তারপরে হচ্ছে
দেখো আরো যে গুরুত্বপূর্ণ 12 আউলিয়া শহর হচ্ছে কি চট্টগ্রাম, 360 আউলিয়া শহর হচ্ছে কি সিলেট, এগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। রাজশাহীর হচ্ছে কি রামপুর বোয়ালে, গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে কি দিনাজপুরের পূর্ব নাম। তারপর হচ্ছে কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে, একটু আগেই কি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে কি হালদা। এই কিছুক্ষণের মাঝে হচ্ছে কি তোমাদের ইংরেজি ক্লাস শুরু হবে, ঠিক আছে, কিছুক্ষণের মাঝে ইংরেজি ক্লাস শুরু হবে, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে, হালদা নদীকে। তারপর দেখো ডটার অফ দ্য ইস্ট, এই বইটিকে আজকে আলোচনা করেছি। ডটার অফ দ্য ইস্ট কার, সেটা হচ্ছে কি বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে কি এই বেনজির ভুট্টো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সানশাইন পলিসি কোন দুটি দেশের সাথে জড়িত, সানশাইন পলিসি সেটা হচ্ছে কি উত্তর কোরিয়া এবং কি দক্ষিণ কোরিয়া এইটার সাথে জড়িত, ঠিক আছে, সানশাইন পলিসি এই দুটি দেশের সাথে জড়িত। তারপর বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখ, বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে কি 11 জুলাই। স্বাস্থ্য দিবস হচ্ছে কি 7 এপ্রিল। 5 জুন হচ্ছে কি 5 জুন হচ্ছে কি বিশ্ব পরিবেশ দিবস। 22 এপ্রিল হচ্ছে কি ধরিত্রী দিবস, 22 এপ্রিল হচ্ছে কি ধরিত্রী দিবস, ঠিক আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কি 20 জানুয়ারি হচ্ছে কি 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। 14 ডিসেম্বর হচ্ছে কি শহীদ বুদ্ধিজীবী দিবস, এগুলোকে আমরা জানি। তারপর 10 নভেম্বর হচ্ছে কি নূর হোসেন দিবস। তারপর দেখো জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের কূটনীতিককে বলা হয় কি, জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের কূটনীতিককে বলা হয় কি অ্যাম্বাসিডর। আর কমনওয়েলথভুক্ত যারা ছিল তাদেরকে বলা হয় কি হাই কমিশনার। জাতিসংঘভুক্ত হচ্ছে কি অ্যাম্বাসিডর। তারপর মানুষ প্রকৃতিগতভাবে কি রাজনৈতিক জীব, এটা হচ্ছে কার উক্তি, এরিস্টটলের উক্তি। কার উক্তি, এরিস্টটলের উক্তি, ঠিক আছে, এটা কার উক্তি, এরিস্টটলের উক্তি। তারপর দেখো পার্সোনা নন গ্রাটা, এই শব্দটি কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এই খেলাধুলা সম্পর্কিত এইগুলো আসে, আর হচ্ছে এটা কূটনীতি সম্পর্কিত এইগুলো আসে। পার্সোনা নন গ্রাটা হচ্ছে কি কূটনীতিবিদদের সাথে সম্পর্কিত, একটা দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করার এটাই হচ্ছে কি পার্সোনা নন গ্রাটা। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে কি মাৎসন্যে বাংলার কোন সময়কালকে নির্দেশ করে, মাৎসন্যে কোন সময়কালকে নির্দেশ করে। গৌড়ের পর হচ্ছে কি যে অরাজক অবস্থাটা ছিল সেটাই হচ্ছে কি মাৎসন্যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোন সময়কে, সেটা হচ্ছে কি সপ্তম অষ্টম শতকে নির্দেশ করে, ঠিক আছে। তারপর পিলখানা হত্যা দিবস কত তারিখ, 2009 সালে হচ্ছে কি 25 ফেব্রুয়ারি 2009 সালে পিলখানায় যে হত্যাযজ্ঞ হয় সেটা হচ্ছে কি এই পিলখানা হত্যা দিবস। অনেক সেনা অফিসার কি শহীদ হয় এই দিনে হচ্ছে কি এই 25 ফেব্রুয়ারি। তারপর শাহী বাঙালা বা শাহী বাঙালিয়ন বাংলা কোন সুলতানের হচ্ছে উপাধি ছিল, এটা হচ্ছে কার, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি হচ্ছে কি শাহী বাঙালা উপাধি ধারণ করেন, ঠিক আছে, শাহী বাঙালা। তারপর হচ্ছে দেখো, তারপর পরের প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়, কনসার্ট ফর বাংলাদেশ কোথায়। 100টা না, আর একটা প্রশ্ন রয়েছে বাকি, ঠিক আছে, আর একটা প্রশ্নই কি সলভ করাবো তোমাদের, যেহেতু এরপর ইংরেজি ক্লাস রয়েছে সেক্ষেত্রে কি শেষ করে দিব। ওকে, তোমাদের যারা শেয়ার করেছো তারা হচ্ছে কি ইনবক্সে একটু নক করলে আমি কি পিডিএফটা তোমাদের সেভ করে রাখবো এবং নিয়ে রাখবো, সেটা তোমাদের কি দ্রুত প্রোভাইড করব। ওকে, দ্রুত উত্তর করো, দ্রুত। এটা হচ্ছে কি বাংলাদেশের এই যে শরণার্থীদের সাহায্য করার জন্য এই কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় কোথায়, এই মেডিসন স্কোয়ারে, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। রেড স্কোয়ার হচ্ছে কোথায়, রাশিয়া, রেড স্কোয়ার কোথায়, রাশিয়া। ওকে, তারপর লাস্ট প্রশ্ন, ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে 7 সিস্টার্স বলা হয়, ভারতের কোন প্রদেশের মানে ভারতের কোন অঞ্চলের, সেটা হচ্ছে কি উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, কোনটা, একটু দ্রুত উত্তর করো, ঠিক আছে, একটু দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে, দ্রুত। লাস্ট প্রশ্ন আজকের দিনের, ঠিক আছে, আজকের দিনের লাস্ট প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করে কি আজকের ক্লাস এখানে শেষ করব, ঠিক আছে। তোমরা দ্রুত উত্তর করতে থাকো। দেখো এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ, তারপর এই যে অংশ জুড়ে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এইভাবে হচ্ছে কি ভারত, ঠিক আছে। এই ভারতের বাংলাদেশের সাথে অঙ্গরাজ্য রয়েছে কয়টি, 5টি। এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে মিজোরাম, এই অংশটুকু হচ্ছে কি ত্রিপুরা, এখানে হচ্ছে কি মণিপুর, তারপর এখানে হচ্ছে নাগাল্যান্ড, এখানে হচ্ছে কি অরুণাচল, এখানে হচ্ছে
মেঘালয়, আর এইখানে লম্বাভাবে এই পর্যন্ত এটা হচ্ছে কি আসাম। এই যে অঙ্গরাজ্যগুলো বললাম এইগুলো হচ্ছে কি ভারতের উত্তর পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যকে কি বলা হয়? এই সেভেন সিস্টার্স বলা হয়। দেখো এই সেভেন সিস্টার্সের আসামের রাজধানী হচ্ছে কি দিশপুর, আসামের রাজধানী হচ্ছে কি দিশপুর, মেঘালয়ের হচ্ছে কি শিলং, ত্রিপুরার হচ্ছে কি আগরতলা, মিজোরামের হচ্ছে আইজল। এটাই আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে যাবা। মণিপুরের হচ্ছে কি ইম্ফল, মণিপুরের ইম্ফল, নাগাল্যান্ডের হচ্ছে কি কোহিমা, তারপর অরুণাচলের হচ্ছে কি ইটানগর। ওকে, এই হচ্ছে কি ভারতের সেভেন সিস্টার্স। ওকে, এই হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে এটাই হচ্ছে কি ভারতের সেভেন সিস্টার্স। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলোর ব্যাখ্যা থেকে তোমরা আশানুরূপ একটা কমন পাবে। ঠিক আছে, এই কিছুক্ষণের মধ্যেই তোমাদের কি ইংরেজি ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো যারা ক্লাসটি শেয়ার করেছিলে এবং কি তোমরা ইনবক্সে নক করেছিলে, তোমাদের কি এই পিডিএফটা আমি দ্রুত সময়ের ভিতরে কি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই কালকের পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া এবং কি অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।